নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনারা শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের প্রফেসর চ্যালেঞ্জার সিরিজের গল্প ধরনীর আর্তনাদ। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে পার্থ মুখার্জি, রূপঙ্কর, সূর্য, দীপ্তিমান, সৌরভ, বাল্মীকি ও আমি নীলাঞ্জন। আবহ নির্মাণ সূর্য, প্রচ্ছদালঙ্করণ পিয়ালি। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা ধরনীর আর্তনাদ। ম্যালনের মুখে প্রফেসর চ্যালেঞ্জারের কথা অনেক শুনেছি, কিন্তু কখনো দেখিনি তাকে। আর তার সঙ্গে কাজ করতে হবে এটা তো স্বপ্নেও ভাবিনি কোনোদিন। অপ্রত্যাশিতভাবে চিঠিটা পেয়ে তাই খুবই অবাক হলাম। লিখেছেন 14 এনমোর গার্ডেন্স, কেসিংটন। স্যার, কূপ খননে একজন বিশেষজ্ঞ দরকার। সত্যি কথাটা স্বীকার করছি, বিশেষজ্ঞদের সম্পর্কে আমার ধারণা ভালো নয়। কাউকেই কোনো ব্যাপারে বিশ্বাস করতে পারি না। কোনো কাজে জ্ঞান আহরণ করতে হলে মগজ থাকা যায়। ব্যাপারটা আরো খোলসা করে বলি, নিজের মস্তিষ্কের ক্ষমতা এতই বেশি আমার যে ক্ষমতাবান মানুষের উপর আর ভরসা করতে পারি না। যাই হোক, আপনার সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পেয়েছি আপনার বন্ধু ম্যালনের কাছে। আপনাকে আমার একটা কাজ করার সুযোগ দিতে চাই, সুতরাং আপনার সঙ্গে দেখা হওয়াটা প্রয়োজন। আমার কাজের ধরনটা খুবই উঁচু দরের। যদি বুঝি কাজের লোক আপনি, তাহলে কাজটা পাবেন। কি কাজ চিঠিতে বলা যাবে, ব্যাপারটা অত্যন্ত গোপনীয়। আগামী শুক্রবার সকাল 10:30টায় আমার সঙ্গে দেখা করুন। অন্য কোথাও কোনো প্রোগ্রাম থাকলে এক্ষুনি বাতিল করুন। লাঞ্চটা আমার এখানে সারবেন সেদিন, কেমন? মিসেস চ্যাভেলার কাউকে না খাইয়ে ছাড়েন না। এটাই জর্জ এডওয়ার্ড চ্যালেঞ্জার। ক্লার্ককে ডেকে চিঠির জবাব দিতে বলে দিলাম। সামান্য ভুল করে বসল ক্লার্ক। লিখল, স্যার, আপনার তারিখবিহীন চিঠিটা পেয়েছি। নির্দিষ্ট দিনে মিস্টার পিয়ারলেস জোন্স আপনার ওখানে হাজির হবেন। ওই তারিখবিহীন শব্দটাই ধরে বসলেন চ্যালেঞ্জার। শুক্রবারের আগেই তার আরেকটা চিঠি এসে হাজির। লিখেছেন, চিঠিতে তারিখ না দেওয়ায় হুতুচ্ছ ব্যাপারটা নিয়ে আপনি মন্তব্য করেছেন বুঝতে পারছি। ঘটে ঘিলুর কিছুটা অভাব রয়েছে আপনার। নইলে অতি সহজেই তারিখটা জেনে নিতে পারতেন। আমার তারিখ দেওয়ার দরকারটা কি? প্রচুর পয়সা দিয়ে ডাক টিকিট কিনতে হয়। তার বিনিময়ে চিঠি ডেলিভারি দেওয়ার আগে খামের উপর একটা গোল সিল মারে সরকারের লোক। তারিখ যদি এতই প্রয়োজন, ওখান থেকে বের করে নিতে পারতেন। আর যদি সিল স্পষ্ট হয়ে থাকে, তারিখ বোঝা না যায়, তো সঙ্গে সঙ্গে পোস্ট অফিসে খোঁজ নেওয়া উচিত ছিল। ও বেটারা আমাদের কষ্টে উপার্জিত টাকায় দেওয়া ট্যাক্স থেকে বেতন নিয়ে থাকে, রীতিমতো কাজ করবে না কেন? যাই হোক, আপনাকে যে ব্যাপারে টাকা হয়েছে কথা বলবেন শুধু সেই ব্যাপারে, কেমন? আমার চিঠি সম্পর্কে মন্তব্য নিষ্প্রয়োজন। বদ্ধ উন্মাদের পাল্লাই পড়লাম মনে হলো। তার কাজে নিজেকে জড়ানোর আগে ম্যালনের সঙ্গে একটু আলাপ করে নেওয়ার প্রয়োজন বোধ করলাম, নইলে শেষে কোনো বিপদে গিয়ে পড়ি কে জানে। শুনে তো হেসে গড়িয়ে পড়ল ম্যালন। এই ব্যাপার, চিঠিতে গালাগালি করেছে তো শুধু, বাড়ি এসে যে ধরে পেটায়নি বেঁচেছিস। গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চ্যালেঞ্জারের জুড়ি নেই। কেউ কিছু বলে না? বলে না মানে? তার বিরুদ্ধে মামলা মোকদ্দমার লিস্ট দেখলে মাথা ঘুরে যাবে তোর। লোকে দু চোখে দেখতে পারে না তাকে। বেশিরভাগই মারামারির মামলা। মামলা করতে চ্যালেঞ্জারেরও জুড়ি নেই। কে কোন পত্রিকায় তার সম্পর্কে একটা সমালোচনা করে কথা বলল কি দেবে মামলা ঠুকে। মানুষকে সত্যি মারে? তো আর বললাম কি এতক্ষণ? ভাবিস নে তোকেও ছেড়ে দেবে, কাউকে ছাড়ে না। কথা বলতে খুব সাবধান, খেপে গেলে কিন্তু আর রক্ষে নেই। আমাকেও রেহাই দেয়নি। ভদ্র পোশাক পরা একটা আধুনিক গুহা মানব। জন্মটা একটু দেরিতে হয়ে গেছে এই যা। নিওলিথিক বা কাছাকাছি কোনো যুগের অতি বুদ্ধিমান বর্বর বলা চলে তাকে। বর্বরের অমন ব্রেন? সত্যিই আশ্চর্য। ইউরোপে বলতে গেলে পৃথিবীতেই এ যুগে এমন ব্রেন
আরেকটা আছে কিনা সন্দেহ। ওই ব্রেনের কাছে কোনো স্বপ্নই স্বপ্ন নয়, অবাস্তবকে বাস্তব করে তোলে। একবার যদি কোনো কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তো তাকে ঠেকানো কারো সাধ্য নেই। না থাক, বাদ দি। এই লোকের সঙ্গে কাজ করা যাবে না বুঝতে পারছি। অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দেব। সেটা তোর ইচ্ছা, তবে যদি মানিয়ে নিতে পারিস দেখবি তার মতো ভালো মানুষ পৃথিবীতে আর নেই। একসঙ্গে একজন মানুষ খারাপ এবং ভালো হয় কি করে? সেটা চ্যালেঞ্জারের সঙ্গে পরিচিত হলেই বুঝবি। আসলে চ্যালেঞ্জারকে ভয় করার তেমন কোনো কারণ নেই, বিশেষ করে তুই যখন খবরের কাগজে কাজ করিস না। স্বভাবটা পাগলাটে, কিন্তু মনটা বড় নরম। লোকের বিপদে নিজের জীবন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন না। গুটি বসন্তে আক্রান্ত এক ইন্ডিয়ান শিশুকে কোলে করে একবার ভয়ানক মদিরা নদীর ধার দিয়ে 100 মাইল পথ হেঁটে এসেছিলেন। যদি তার মন জয় করতে পারিস আখেরে কাজে দেবে। তেরামি করলেই মরবি, মেরে হাড় গুঁড়ো করবে। না বাবা থাক, ভালো হওয়ারও দরকার নেই, মার খাওয়ারও দরকার নেই, যাবই না। কাজটা করবি না তাহলে? হেঙ্গিস্ট ডাউন রহস্য সম্পর্কে কিছু শুনেছিস? ওই যে দক্ষিণ উপকূলে মাটির গভীরে লোহার পাইপ পোতা হচ্ছে। শুনেছি গোপনে কয়লা খনি আবিষ্কারের কাজ চলছে। ওসব গুজব, আসল কথাটাও জানিস না। বুড়োর সব খবর রাখি আমি, আমাকে সবই বলেন। তাকে কথা দিয়েছি কাউকে বলবো না, তাই তোকেও বলা যাবে না। যদি যাস চ্যালেঞ্জারই তোকে বলবে সব। এমনিতেই তিনি মস্ত ধনী, তার উপর অনেক বিজ্ঞান পাগল মানুষ বিজ্ঞান সাধনার জন্য প্রচুর দান করে। এই তো সেদিন এক ভদ্রলোক মিস্টার বেটারটন বিশাল সম্পত্তি দান করেছেন চ্যালেঞ্জার্সকে। ভদ্রলোক রবার ব্যবসায়ী, সম্পত্তির দামও এই বাজারে কয়েক কোটি পাউন্ডের কম হবে না। ওটা বিক্রি করে দিয়েছেন চ্যালেঞ্জার। সাসেক্সের হেঙ্গিস ডাউনে বিশাল এক পতিত জমি কিনেছেন, কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে নিয়েছেন। জমির মাঝামাঝি একটা গভীর খাদ আছে। বৃষ্টির জলে খড়িমাটি ধুয়ে চলে গিয়ে ওই খাদের সৃষ্টি হয়েছে। ওখানে মাটিতে খোঁড়া শুরু করেছেন তিনি। বাইরের কোনো লোককে ধারে কাছে ঘেঁষতে দেন না, শ্রমিকদের মোটা মাইনে দেন। অনেক টাকা বেতনে পাহারাদার রেখেছেন, ফলে কেউ ভেতরের কথা ফাঁস করতে পারে না। আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল ম্যালন। মাঝের ওই খাদ ঘিরে দেয়া হয়েছে ডবল তারের বেড়া দিয়ে। তারপরেও ডজন খানেক ভয়ানক ব্লাড হাউন্ড ছেড়ে দেওয়া হয়েছে ভেতরে। চুরি করে ঢোকার সাধ্য কারো বাপেরও নেই। প্রচন্ড কৌতূহলে ফেটে মরছে পত্রিকাওয়ালারা। রাতের বেলা কাঁটাতারের প্রথম বেড়াটা ডিঙিয়েছিল 2-1 রিপোর্টার, কিন্তু খাদের মধ্যে আর ঢুকতে পারেনি। কুকুরের তাড়া খেয়ে কোনো রকমে পালিয়ে বেঁচেছে। বিশাল কাজে হাত দিয়েছেন এবার চ্যালেঞ্জার। কাজের দায়িত্ব নিয়েছে স্যার টমাস মর্ডেন কোম্পানি। তারাও মুখ খুলছে না, কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন চ্যালেঞ্জার। মোটা টাকা পাবে কাজটা করলে, করবে না কেন? করব না। ম্যালনকে বলে দিলেও শেষ পর্যন্ত কৌতূহল দাবিয়ে রাখতে পারলাম না। শুক্রবার সকালে রওনা দিলাম চ্যালেঞ্জারের বাড়ির উদ্দেশ্যে। সময়ের ব্যাপারে হুঁশিয়ার ছিলাম, তাই দেরি তো হলোই না, বরং নির্দিষ্ট সময়ের 20 মিনিট আগে পৌঁছলাম। গেটের কাছে আনকরা নতুন একটা রোলস রয়েস দাঁড়িয়ে আছে। দরজায় রূপার তীর আঁকা। গাড়িটা আমার চেনা, মালিক জ্যাক ডেভেনশায়ার, মডার্ন কোম্পানির ছোট সাহেব। গেটের ভেতর ঢুকবো কিনা ভাবছি, এমন সময় ভেতর থেকে প্রায় ছিটকে বেরিয়ে এলেন ডেভেনশায়ার। তারও স্বরে চেঁচাচ্ছেন, হারামখোর বুড়ো, জাহান্নামে যাক। কাকে গালাগাল করছে মিস্টার ডেভেন? সকালবেলাই মেজাজ খারাপ? আরে মিস্টার পিয়ারলেস জোন্স, আপনি এখানে? প্রফেসর চ্যালেঞ্জার ডেকেছেন, একটা কাজ দিতে চান। চলে যান, ওই ভালুকটার সঙ্গে কাজ করতে পারবেন না। কেন? কেন? এত বদমেজাজি আর খেয়ালি লোক ভাই আমি জীবনে দেখিনি। এসেছিলাম কাজের বিল নিতে, 42,000 পাউন্ড পাবো। ও বেটা বুড়ো ভালুক চাকর দিয়ে বলে পাঠালো এখন হবে না, অন্য সময় আসতে। বুড়ো এখন ব্যস্ত,
কি করছে জানেন? একটা ডিম খাচ্ছে। আমি কি রাস্তার লোক? আমার সঙ্গে এমন ব্যবহার! শীষ দিয়ে উঠলাম। তার মানে টাকা পাচ্ছেন না? পাবো, পাই পাই হিসেব করে দিয়ে দেবে চালের। একটি পয়সাও মারবে না, কিন্তু দেবে নিজের মর্জি মতো। ওর ডিম খাওয়ায় কেন ব্যাঘাত ঘটালাম, সেটাই হলো রাগ। বুঝুন, এরকম একটা সাধারণ ব্যাপারে কেউ রাগে? একেবারেই অসভ্য। ভদ্রতার ছিটে ফোটাও নেই ওর মধ্যে। আমার দিকে তাকিয়ে ভুরু নাচালেন ডেভেনশায়ার। কি কাজ করতে এসেছেন? তা তো জানি না, দেখা করলে বলবে বলেছেন। ও জানেনি না এখনো? ভালো ভালো, যান যান, মস্ত এক অভিজ্ঞতা হবে। গুহামানব দেখেননি তো এখনো? দেখার চান্সটা ছাড়া উচিত হবে না। কথাবার্তা বুঝে শুনে বলবেন, নইলে কপালে দুঃখ আছে আপনার। গাড়িতে গিয়ে উঠলেন ডেভেনশায়ার। স্টার্ট নিয়ে চলে গেল রোলস রয়েস। গেটের কাছে ফুটপাতে দাঁড়িয়ে আছি আর ঘন ঘন ঘড়ি দেখছি। ঠিক সময় না হলে ভেতরে ঢুকবো না কিছুতেই। শুরুতেই প্রফেসরের কুদৃষ্টিতে পড়তে চাই না। ঈশ্বরই জানেন কোন ফ্যাসাদে পড়তে যাচ্ছি। খেলাধুলার অভ্যেস আছে আমার, শক্ত সমর্থ শরীর, ভয় ডর তেমন নেই প্রাণে। কিন্তু প্রফেসর চ্যালেঞ্জারের সঙ্গে দেখা করার কথা ভাবতেই কেন যেন বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। ভয় না উত্তেজনায় ঠিক বুঝতে পারলাম না। মারামারি করতে এলে ঠেকাতে পারবো তো, কিন্তু অকারণে যদি অপমান করে বসেন, সহ্য তো করতে পারবো না। হয়তো ছেড়ে কথা বলবো না। কি যে ঘটবে তখন, এটা ভেবেই অস্বস্তিটা হচ্ছে বেশি। কিন্তু চ্যালেঞ্জারের সঙ্গে দেখা করার প্রচণ্ড কৌতূহল ঠেকাতে পারলাম না। কপালে যা থাকে ভেবে ঠিক 10:30টায় ড্রয়িং রুমের দরজায় ধাক্কা মারলাম। চাকর দরজা খুলে দিল। পাথর কুন্দা চেহারা ওর, ভাবলেশীন, অনেক ওর খেয়ে নির্বিকার, গম্ভীর কণ্ঠস্বর। অ্যাপয়েন্টমেন্ট আছে? ভরকে গেলাম। চাকরের ভাবসাবি যদি এরকম হয় তবে মনিবের কেমন হবে? একবার ভাবলাম ফিরে যাই। কৌতূহলেরই জয় হলো আবারও। জবাব দিলাম, হ্যাঁ। পকেট থেকে ছোট্ট একটা ডায়েরি বের করে পাতা উল্টালো চাকর। জিজ্ঞেস করল, স্যারের নামটা? পিয়ারলেস জোন্স। ঠিকই আছে, 10:30টায় অ্যাপয়েন্টমেন্ট, আসুন। চাকরের পেছন পেছন এগোলাম। লোকটা বলল, কিছু মনে করবেন না মিস্টার জোন্স, এই কড়াকড়ির দরকার আছে। বড় উৎপাত করে খবরের কাগজওয়ালারা, তাই হুঁশিয়ার থাকতেই হয়। প্রফেসর সাহেব একদম দেখতে পারেন না ওদের। ম্যালন লেখক মানুষ, নিখুঁত বর্ণনা দিতে পারে, কিন্তু আমার কাজ যন্ত্রপাতি নিয়ে, কলমের জোর নেই। তবু বলতে যখন বসেছি, কিছুটা বোঝানোর চেষ্টা তো করতেই হবে। বিশাল মেহগনি কাঠে তৈরি টেবিলের উপরে বসা মানুষটাকে মানুষ মনে হলো না আমার। কোট প্যান্ট পরা এক গরিলা বসে আছে চেয়ারে, গাল ভরা দাড়ির জঙ্গল, রোমশ ভুরুর নিচে আধ বোঝা চোখ, মণি দুটো ধূসর, অস্বাভাবিক উদ্ধৃত, নিতান্ত অবহেলায় তাকিয়ে আছেন আমার দিকে, যেন আমি একটা নর্দমার কীট। পকেট থেকে কার্ড বের করে টেবিলের ওপর রেখে ঠেলে দিলাম। তাকালেনও না চ্যালেঞ্জার। খসখসে গম্ভীর গলায় বললেন, দলিল দস্তাবেজ দেখাতে হবে না। আপনি যে পিয়ারলেস জোন্স না বলে দিলেও বুঝতে অসুবিধা হয়। চেহারাখানা কি, নামটাও তেমনি, শুনলে হাসি পায়। মেজাজ খিচিড়ে গেল। রাগ দেখিয়ে বললাম, আমার চেহারা কিংবা নামের সমালোচনা শুনতে আসেনি, কাজটা কি তাই বলুন। গুড গুড, মেজাজ আছে তাহলে। গায়ে ফোসকা পড়লো নাকি? দুর্বল স্নায়ুর লক্ষণ, একটুতেই মেজাজ খারাপ হয়ে যাওয়া। সাবধানে কথা বলা দরকার। সিনাই পেনিনসুলায় খনন কাজের উপরে লেখাটা পড়েছি, আপনি লিখেছেন তো? আমার নামই বেরিয়েছে। রাগটা না কমায় ঘুরিয়ে জবাব দিলাম, আপনার নামে বেরোলেই যে আপনি লিখেছেন সেটা প্রমাণ হয় না মশাই।
কত লোকে আরেকজনের লেখা নিজের নামে ছেপে দিয়ে বসে থাকে, সেটা যখন কেউ প্রশংসা করে আবার আত্মতৃপ্তি পায়, সে যাকে বলুন। লেখাটা পচা আপনার, বড়ই একঘেয়ে। তবে আইডিয়াটা নতুন, সেজন্যই পড়তে পেরেছি। নতুন চিন্তার খোরাক আছে। তা বিয়ে শাদী করেছেন নাকি? না। গুড, পেটে কথা রাখতে পারবেন তাহলে। কথা দিলে সেটা রাখতে হয়, এটাই শিখিয়েছেন পূর্বপুরুষেরা। যাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল, যত বাজে নামই রাখুক পূর্বপুরুষদের দূরদৃষ্টি আছে। মালাউন ছেলেটা অবশ্য আপনার সুখ্যাতি করেছে খুব। এমন ভাবে বললেন যেন ছেলেটার বয়স মাত্র 10। আপনাকে নাকি বিশ্বাস করা যায়। বিশ্বাসী হলো সব কাজের মূলধন, বুঝলেন? পৃথিবীর বড় বড় এক্সপেরিমেন্টের মতো এটা না না না, পৃথিবীর সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট এটা। কাজেই মুখে তালা আঁটতে হবে। আমার সম্পর্কে নিশ্চয়ই অনেক আজে বাজে কথা শুনেছেন। সত্যি কাজ করতে চান তো? করতে পারলে সৌভাগ্যেরই মনে করব। আমার এই কথাটায় খুশি হলেন মনে হলো প্রফেসর। তা তো নিশ্চয়ই। এ সৌভাগ্যের ভাগ অবশ্য কাউকেই দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কি করব, একা কুলিয়ে উঠতে পারছি না। যাকে, পেটে কথা রাখবেন বলে কথা দিয়েছেন যখন, পূর্বপুরুষেরও দোহাই দিলেন, বিশ্বাস রাখলাম। যা বলবো মন দিয়ে শুনবেন, তর্ক করবেন কম। তর্ক আমি একদম সইতে পারি না। দীর্ঘ একটা মুহূর্ত আমার মুখের দিকে তাকিয়ে থেকে কিছু বোঝার চেষ্টা করলেন। হঠাৎ ছুড়ে দিলেন প্রশ্নটা, বলুন তো, আমাদের এই পৃথিবীটা জ্যান্ত না মরা? ভ্যাবাচেকা খেয়ে গেলাম। এমন অদ্ভুত প্রশ্ন করে বসবেন চ্যালেঞ্জার, কল্পনাও করিনি। শুনেছি উল্টো কাজ করতে জুড়ি নেই প্রফেসরের। উল্টো জবাবই দিলাম, জ্যান্ত। ভেরি গুড। খুশি হলেন চ্যালেঞ্জার। অল্প বিস্তর ঘিলু তাহলে আছে মাথায়। হ্যাঁ, ঠিকই বলেছেন, জ্যান্ত প্রাণী। শ্বাস নেওয়ার যন্ত্র আছে পৃথিবীর, রক্তবাহী শিরা উপশিরা ধমনী সবই আছে, এমনকি স্নায়ুমণ্ডলীয় আছে। এ যে দেখছি বদ্ধ উন্মাদ। হাঁ করে তাকিয়ে রইলাম বোকার মতো। আমার তত্ত্বটা মাথায় ঢুকলো না তো, বুঝতে পারছি ঢুকবে, আস্তে আস্তে সবই ঢুকবে। ক্রমশ জড় শরীরের সঙ্গে পৃথিবীর বাদাভূমির অনেক মিল। এরকম অনেক মিল আছে নানান রকম প্রাণীর সঙ্গে। ভূমিকম্পটা হলো গিয়ে গা চুলকানো কিংবা আঙুল মটকানো। আগ্নেয়গিরির ব্যাপারটা তাহলে কি? এটা খোঁজার জন্য আর দূরে যাওয়া লাগে না মশাই। ওরকম তেতে থাকা জায়গা আমাদের দেহের মধ্যেই আছে। এ যে দেখছি ভয়ঙ্কর উন্মাদ। সময় থাকতে কেটে পড়ার কথা ভাবতে ভাবতে মুখ ফসকে বলে ফেললাম, তাহলে বডি টেম্পারেচারের ব্যাপারটা কি বলুন তো? কুঁয়ো খুঁড়তে গিয়ে লক্ষ্য করেছি পাতালে যত নেমে যাওয়া যায় তাপমাত্রা তত বাড়ে, যেন পৃথিবীর কেন্দ্রস্থলটা টকবক করে ফুটছে। হাত দিয়ে একটা নিরাশ ভঙ্গি করলেন চ্যালেঞ্জার। বললেন, বাচ্চা ছেলেদের ভূগোল বইতে লেখা থাকে পৃথিবীর 2 মেরু কমলা লেবুর মতো সামান্য চাপা। তার মানে 2 মেরু কেন্দ্রের একটু বেশি কাছাকাছি। তাহলে কেন্দ্রের উত্তাপ তো 2 মেরুতে বেশি থাকার কথা, তার বদলে ওখানে বরফ কেন? ভাবিনি তো। তা ভাববেন কেন? মৌলিক চিন্তায় অনেক ঝক্কি আছে কি না? সাধারণ মানুষ এসব ব্যাপারে বুঝতেই চায় না, ভাবতেও চায় না। আচ্ছা, একটা জিনিস আপনাকে দেখাচ্ছি। ড্রয়ার থেকে বের করে দেখিয়ে আমাকে জিজ্ঞেস করলেন প্রফেসর, এটা কি জানেন? কাঁটাওয়ালা এক জাতের সামুদ্রিক জন্তু। সামান্য ভুল হয়ে গেল। সামুদ্রিক ঠিকই, তবে কাঁটাওয়ালা নয়। এমন ভঙ্গিতে বললেন প্রফেসর যেন আমি একটা দুধের শিশু। খোলসের ছোঁচলো এবং বোঁতা যে টিরাট করগুলো দেখছেন, এগুলো কিন্তু কাঁটা নয়। প্রাণীটার নাম জানেন না বোঝাই যাচ্ছে, তাহলে নামটাই বলতেন, সামুদ্রিক প্রাণী বলতেন না। এর নাম ইকিনাস। পৃথিবীর একটা খুদে মডেল বলতে পারেন। ভালো করে দেখুন, এর 2 মেরু সামান্য চাপা, আকারেও মোটামুটি গোল। টিরাটরগুলোকে পৃথিবীর পাহাড় পর্বত বললে নিশ্চয়ই ভুল হবে না। মানতে আপত্তি আছে? আছে তো অবশ্যই, বললাম না সে কথা। পুরো ব্যাপারটাই হাস্যকর, নিছক পাগলামি। ভিত্তিহীন সব যুক্তি দিয়ে চলেছেন প্রফেসর। মুখের উপর বলার সাহস পেলাম না। আমি যত শক্তিশালী হই, মারপিট বাঁধালে ওই গরিলার সঙ্গে পারবো না, বুঝে গেছি। নিরীহভাবে যতটা সম্ভব ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু প্রাণী হলে তার খাবার দরকার। পৃথিবী কি খায়? খাবারটা আসে কোত্থেকে? ভেরি গুড, বুদ্ধি আছে বটে।
সাধারণ এক হাসি দিলেন চ্যালেঞ্জার। আমার মনে হলো ওটা হাসি নয়, যুদ্ধংদেহী গরিলার বিকট মুখবেতান। চট করে আসল পয়েন্টে চলে আসতে পারছেন। তবে সূক্ষ্ম ব্যাপারগুলো বুঝতে পারেন না। তাতে অবশ্য দোষ দিই না, সামালের মতো লোকই পারত না। তো আপনি আবার আরশোলাটাকে চেনেন না? না না, চিনি, মানে নাম শুনেছি। শুনে কিছু বোঝা যায় না মশাই। এই যে আমার নাম তো শুনেছেন, কিন্তু শোনা লোকের সঙ্গে আমার কি কোনো মিল আছে? মিল নাই স্বীকার করলাম, কিন্তু মনে মনে শুনেছি আধ পাগল, এখন দেখি পুরো পাগল। জবাব দিলাম না। 2 সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে থেকে প্রফেসর বললেন, আপনার মুখের ভঙ্গি বলে দিচ্ছে আমার সম্পর্কে আপনার কি ধারণা। তা যাকে বলছিলাম, আপনার প্রশ্ন পৃথিবীর খাবার আসে কোত্থেকে, কি খেয়ে বাঁচে পৃথিবী, এ প্রশ্নের জবাব দেওয়ার আগে দেখা যাক ইকিনাসরা কি খেয়ে বাঁচে। এটা চলচর মনে রাখবেন, কিন্তু গায়ের টিলাটরগুলোতে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে জল ঢোকে শরীরে, এটাই ওদের খাদ্য। তার মানে পানি খেয়ে বাঁচে পৃথিবী বলতে চাইছেন? না, পৃথিবীর পুষ্টি যোগায় ইথার। পুরো মহাশূন্যটায় ছড়িয়ে আছে ইথার। ছুটতে ছুটতে পুষ্টি শুষে নিচ্ছে পৃথিবী। ঠিক একইভাবে সৌরজগতের অন্যান্য গ্রহরাও ইথার খেয়ে প্রাণ বাঁচাচ্ছে। এখন তো বুঝতে পারছেন ইকিনাসের সঙ্গে মিলটা কোনখানে। চুপ করে রইলাম। ভাবলেন আমার মাথায় কিছু ঢুকছে না। অনুকম্পার হাসি হাসলেন, যেন জীবন ধন্য করে দিলেন আবার। বললেন, মনে ধোঁয়া একটু এখনো আছে আপনার, খানিক পরে সেটুকুও থাকবে না মশাই। ইকিনাস মডেল কল্পনা করে ধৈর্য ধরে আমার কথা শুনুন, সব বুঝে যাবে। চুপ করে রইলাম। পাগলের প্রলাপ তর্ক না করে শোনার প্রস্তুতি নিলাম। ইকিনাসের গা কেমন শক্ত দেখেছেন? এর শক্ত ঘোলার উপরে বেশ কিছু ক্ষুদে পোকা যদি ছেড়ে দিই, টের পাবে কিছু? জ্যান্ত অবস্থায় কিছু টের পেত কি? মনে হয় না। মনে হয় না আবার কি? আমি বলছি পেত না। ঠিক আছে, পেত না, কি হলো তাতে? ভাঙা জাহাজ বহুদিন সাগরে থাকলে যেমন তার গায়ে শ্যাওলা পড়ে, জলজ কীট বাসা বাঁধে, তেমনি পৃথিবীর গায়েও শ্যাওলা পড়েছে, কীটেরা বাসা বেঁধেছে। জিজ্ঞাসা করতে পারেন, জাহাজ থাকে জলের নিচে, পৃথিবী থাকে কোথায়? ওই যে আগেই বললাম, ইথার। ইথার হলো গ্রহদের মহাসমুদ্র, পৃথিবীরও তাই। এর গায়ের বিশাল বিশাল বনগুলো হলো শ্যাওলা। আর কীট অর্থাৎ প্রাণী যে কত আছে সেটা অনুমান না করতে পারার মতো বোকা অন্তত আপনি নন। যাই হোক, এই যে আমরা, মানে সব প্রাণীকুল মিলে পৃথিবীর গায়ে জীবাণুর মতো কিলবিল করছি, পৃথিবী কি টের পাচ্ছে? জবাব দিলাম না। কি দেব? পাচ্ছে না, পাত্তাই দিচ্ছে না আমাদের। হঠাৎ একদিন ভাবতে গিয়ে মনে হলো পৃথিবীর সঙ্গে একটু রসিকতা করা যাক। একটা খোঁচা দিয়ে দেখবো কি হয়। মাথা একেবারেই গেছে প্রফেসরের। তর্ক করারও কোনো মানে হয় না। তাকে জানিয়ে দেব আমরা আছি, অত ফেলনা নই আমরা, উপেক্ষার নই। একজন লোক অন্তত আছে খোলের ওপর, যে ইচ্ছে করলে খুঁচিয়ে শান্তি নষ্ট করে দিতে পারে। তার এমন খোঁচা মারবো, আড়ে আড়ে টের পাইয়ে ছাড়বো। পৃথিবীকে বুঝতে বাধ্য করবো যে সে তোপ নয়, প্রফেসর চ্যালেঞ্জার। মাথা ঘুরছে আমার প্রফেসর। বুঝতে পারছেন না বলেই ঘুরছে। অথচ কাজটা কিন্তু খুবই সহজ। আবার ইকিনাসের কথায় ফিরে আসা যাক। বাইরে শক্ত খোলা, কিন্তু ভেতরে নরম সংবেদনশীল মাংস আর দেহযন্ত্র। হয়তো খোলার উপরে বাসা বেঁধে থাকা কোনো প্রাণী ঠিক করলো ইকিনাসের টনক নাড়াতে হবে। কি করবে সে? ভেতরে নরম জায়গায় আঘাত আনবে। কিন্তু কি করে? খোলা ফুটো করে খাঁচানোটা সহজ নয় কি? ঈশ্বরই জানে। হতাশ ভঙ্গিতে মাথা নাড়লাম আমি। আমিও জানি। এই মশা কামড়ানোর কথাই ধরুন না, আমাদের চামড়ায় বসে হুল দিয়ে ছিদ্র করে মশা। হুলটা রক্তের সংস্পর্শে আসার পর কামড়টা টের পাই আমরা। অনুভূতিটা আসে যন্ত্রণার মাধ্যমে। আমি কি করতে চাই নিশ্চয়ই অনুমান করতে পারছেন এখন। অন্ধকারে আলো দেখা যাচ্ছে। পৃথিবীর খোলা ফুটো করে ভেতরে শলা ঢোকানোর বুদ্ধি করেছেন, তাই তো? পরম আনন্দে চোখ মুদলেন প্রফেসর। চোখ খুলে হাসলেন। ধরে ফেলেছেন, যাক। আচ্ছা, ফুটোটা কি আমাকেই করতে হবে? না, আমি সেটা আগেই করে ফেলেছি। অনেক এগিয়ে আছে কাজ। কারা করলো? মডেল কোম্পানি। এর জন্য রাশি রাশি বারুদ, শাবল, গাঁইতি, কোদাল, বিরাট আকৃতির তুরপুন কাজে লাগাতে হয়েছে ওদের।
দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করেছে। ভূতকে ফুটো করে দিয়েছেন? সত্যি? ভড়কে গেছেন বুঝতে পারছি। নাকি আমার কথা অবিশ্বাস করছেন? না না, তা করছি না। তাহলে যা বলছি শুনুন। পৃথিবীর চামড়া ফুটো করার কাজ শেষ। 14,442 গজ পুরো ত্বক ফুটো করতে কি পরিমাণ পরিশ্রম হয়েছে নিশ্চয়ই ব্যাখ্যা করে বলতে হবে না আপনাকে। বাড়তি একটা লাভ হয়েছে তাতে। বিশাল এক কয়লার খনি সন্ধান পেয়েছি। এক্সপেরিমেন্টের পুরো খরচটাই উঠে আসবে ওই খনি থেকে। সাংঘাতিক বেগ পেতে হয়েছে খড়িস্তরে জলের ঝর্ণা আর হ্যাঙ্গিস্ট বালি নিয়ে। তবে ওসব বেরিয়ে কি, কাজ তো যা করার করেই ফেলেছেন, আমি আর কি করব? মশা হবে। সত্যি ঘাবড়ে গেলাম এবার। মশা? হ্যাঁ? হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন চ্যালেঞ্জার। অনেক কঠিন কথা বুঝে ফেলেন, সহজগুলো পারেন না। হ্যাঁ, মগজের দুর্বলতাই এর কারণ। শুনুন, মশা যে কাজ করে সেই কাজ করতে হবে আপনাকে। ফুল ফোটাবেন পৃথিবীর ত্বকে। হাফ ছাড়লাম। যাক, মানুষই থাকছি। নিজের আবিষ্কৃত কোনো যন্ত্র দিয়ে ল্যাবরেটরিতে আমাকে মশা বানিয়ে ফেলছেন না প্রফেসর। হুল পাবো কোথায়? ফুলের কি আর অভাব আছে নাকি? ছলা ঢোকাবেন, ধাতব ডান্ডা 8 মাইল লম্বা। মাথা খারাপ? 5,000 ফুটের বেশি ঢোকানোই কঠিন। আমি অবশ্য 2,200 ফুট পর্যন্ত নামিয়েছি। এর বেশি সম্ভব না। সবটা না শুনে মন্তব্য কেন করেন না? আপনি পারেননি বলে কেউ যে পারবে না এটা ভাবা বোকামি। আপনার ব্রেন আর আমার ব্রেন এক নয়। আমার মগজের জোর আপনার চেয়ে বহু গুণ বেশি মশাই। কুয়ো খোঁড়ার শেষ সীমা কতটা জানা আছে আমার। না বুঝে লক্ষ লক্ষ পাউন্ড বোকার মতো খরচ করছি না। যা বলবো তাই করবেন, কথা বলবেন কম। আপনার মোটা মাথাটা ঘামানোর কোনো প্রয়োজন দেখছি না এখানে। যান গিয়ে 100 ফুট লম্বা ধারালো ড্রিল রেডি করুন। ইলেকট্রিক মোটরে চালানো হবে ড্রিলটা। ইলেকট্রিক মোটর কেন? সময় হলে সেটাও জানতে পারবেন। অত লম্বা ড্রিল আপনার জানা মতো আছে কি না সেটা বলুন। আছে। ঠিক আছে, কাজ শুরু করে দিন তাহলে। যন্ত্রপাতি জোগাড় করে ফেলুন। টাকার জন্য ভাববেন না। কাজটা করতে পারলে যা চাইবেন তাই পাবেন। কি ছিদ্র করতে হবে? বালি, কাদামাটি, খড়িমাটি নাকি পাথর? না জানলে ঠিক বুঝতে পারবো না কোন যন্ত্রটা দরকার। জেলি। হ্যাঁ হ্যাঁ, জেলি। একই কথা বললেন আবার প্রফেসর। মজা করছেন না? ধরে নিন জেলির মাঝে ড্রিল ঢোকাতে হবে আপনাকে। এরকমই নরম জিনিস। দেয়ালের বিশাল ঘড়িটার দিকে তাকালেন। আচ্ছা, অনেক কথা বললাম। জরুরি কাজ আছে আমার। আপনি এখন উঠুন। অফিসে গিয়ে কন্ট্রাক্টের কাগজপত্র সব রেডি করে ফেলুন। বাঘাভক্ত কাজ করতে পছন্দ আমার। কখন কার বিরুদ্ধে মামলা করার প্রয়োজন পড়ে কে জানে। দুনিয়ার কোনো মানুষকে আমি বিশ্বাস করি না। ঠিক আছে, যান। উঠলাম। দরজার কাছে গিয়ে ঘুরে তাকালাম। আশ্চর্য, ঘাড় গুঁজে লেখায় ব্যস্ত হয়ে পড়েছেন চ্যালেঞ্জার। আস্তে করে ডাকলাম, প্রফেসর। বিদায় হন তো এখন আপনি, যান। খেঁচে উঠলেন প্রফেসর। খানিক আগে যে আমার সঙ্গে ভালো আচরণ করছিলেন তার বিন্দুমাত্র অবশিষ্ট নেই। এ যেন আরেক চ্যালেঞ্জার। প্রফেসর, এক্সপেরিমেন্টটা আপনার অসাধারণ। কি উদ্দেশ্যটা? এক্ষুনি বেরোন। লাফ দিয়ে উঠে দাঁড়ালেন প্রফেসর। গর্জন করে বললেন, অকারণ কৌতূহল মোটেও পছন্দ নয় আমার। দাঁড়িয়ে রইলেন যে, গেট আউট। এক লাফে দরজার চৌকাঠ পেরিয়ে এলাম। পর্দার অন্য পাশে এসে আবার দাঁড়ালাম। এতটা রাগার পর কি করছেন প্রফেসর দেখার লোভটা সামলাতে পারলাম না কিছুতেই। পর্দা সামান্য ফাঁক করে ভয়ে ভয়ে উঁকি দিলাম ভেতরে। কোনো দিকে নজর নাই প্রফেসরের। ঘাড় গুজে কি যেন লিখছেন। বেমালুম ভুলে গেছেন আমার কথা। সত্যি এক আজব চরিত্র। বেরিয়ে এলাম বাইরে। আমার অফিসে ফিরে দেখি ম্যালন বসে আছে। সারা পেয়ে ঘুরে তাকালো। চ্যালেঞ্জারের সঙ্গে সাক্ষাৎকারের বিবরণ শোনার প্রচণ্ড লোভ সামলাতে পারেনি। চলে এসেছে। আমাকে আপাদমস্তক ভালো করে দেখল সে। হাত পা তো আস্তই আছে, পেটায়নি। যেন না পেটো নয়, খুব নিরাশ হলো। দেখা না করে চলে আসিসনি তো? অতটা কাপুরুষ কি আমাকে মনে হয় তোর? প্রফেসর চ্যালেঞ্জারের কাছে সবাই কাপুরুষ। আসল কথা বল, কেমন লাগলো পুরোটাকে? দাম্ভিক, উদ্ধত, চাঁচা ছোলা, নীরস কথাবার্তা। তুই বললি গুহা মানব, আমি তো দেখলাম উন্মাদ, অতি বুদ্ধিমান এক উন্মাদ। তবে চুপ করলি কেন? তবেটা কি?
দুনিয়ার যত খারাপ বিশ্লেষণ আছে সব প্রয়োগ করা যায় তার উপর, কেবল খারাপ মানুষ এই কথাটা বাদে। মানুষটা যদি খারাপই না হলো, তাহলে খারাপ বিশেষণ প্রয়োগ করে লাভটা কি? আসল কথাটা হলো, তার মতো মানুষকে আমাদের বুদ্ধি দিয়ে মাপতে যাওয়াটাই বোকামি। আমাদের বেলায় যেটা অশোভন, তার বেলায় সেটাই শোভনীয়। তা জানি না, তবে একটা কথা স্বীকার করতে পারি অকপটে, প্রফেসর চ্যালেঞ্জার অসাধারণ এক প্রতিভা। আমিও তোর সঙ্গে একমত। বাজে কথার লোক নন তিনি। তার কোনো কাজই অকাজ নয়। হেঙ্গিস্ট ডাউনের ব্যাপারটায় কিছু বলেছেন? বলেছেন। পৃথিবীকে খোঁচা মারার আইডিয়াটা তোর কেমন লাগলো? পাগলামি, কিন্তু অবাস্তব নয়, অন্তত চ্যালেঞ্জারের জন্য। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন তিনি। দেখিস, তার এই এক্সপেরিমেন্ট সফল হবে। তোকে যা যা করতে বলেছেন রেডি করে ফেল। এবারের কয়েক সপ্তাহ আর কোনো খবর নাই। প্রফেসরের কথা মতো সব তৈরি করে ফেলেছি। চিন্তায় পড়ে গেলাম, আমাকে কি ভুলেই গেলেন নাকি প্রফেসর? এই সময় একদিন এসে হাজির হলো ম্যালন। জিজ্ঞেস করলাম, প্রফেসরের খবর কি? তিনিই পাঠিয়েছেন। পাইলট ফিশ হাঙ্গারের আগে আগে ছোটে। হ্যাঁ, আমি পাইলট ফিশি। হাঙ্গরের সঙ্গে যে বন্ধুত্ব, এতেই পাইলটের স্বস্তি। ওসব কথা থাক। চ্যালেঞ্জার তো প্রায় শেষ করে এনেছেন সব কিছু। যে কোনো সময় ভেলকি দেখিয়ে বসবেন। তা তোর খবর কি? আমি রেডি, হুকুম হলেই কাজ শুরু করব। ভালো। তোর সম্পর্কে প্রফেসরের ভালো ধারণা। শেষ পর্যন্ত নিজের বদনাম করিস নে। চল ওঠ, ট্রেনে যেতে যেতে বলবো আর কি করতে হবে তোকে। দোষ নামে বসন্তের মধুর সকাল। প্রফেসরের সঙ্গে শুরু হলো আমার এক আজব কর্মকাণ্ড। রঙ্গমঞ্চে অবতীর্ণ হতে চলেছি। ট্রেনে বসে একটা চিঠি বের করে দিল আমাকে ম্যালন। চ্যালেঞ্জার আমাকে কি কি করতে হবে চিঠিতেই জানিয়েছেন। মিস্টার পিয়ারলেস জন, হেঙ্গিস্ট ডাউনে পৌঁছে চিফ ইঞ্জিনিয়ার মিস্টার বারফোর্থের সঙ্গে দেখা করুন। আমার পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে অনেকাংশে সাহায্য করছেন তিনি। ম্যালনের হাতে চিঠি পাঠালাম, ওর মাধ্যমেই আপনার সঙ্গে যোগাযোগ রাখবো। আমার সময় খুব কম, সবার সঙ্গে সবসময় ব্যক্তিগতভাবে দেখা করা আমার পক্ষে সম্ভব নয়। শুনুন, 14,000 ফুট নিচে অদ্ভুত সব ব্যাপার ঘটতে দেখেছি। পৃথিবীর দেহ সম্পর্কে আমার ধারণাই শেষ পর্যন্ত সত্য হয়েছে। আরো জোরালো প্রমাণ দরকার, নইলে নির্বোধ বিজ্ঞানী মহলের জড় মস্তিষ্ককে নাড়া দেওয়া যাবে না। প্রমাণ সংগ্রহ করতে আপনার সাহায্য বেশি প্রয়োজন। লিফটে চড়ে পাতালে নামার সময় যদি চোখ থাকে তো দেখতে পাবেন মাধ্যমিক খড়ি স্তর, কয়লা স্তর, গ্রানিট পাথর ইত্যাদি। এই অ্যানিটের স্তর অতিরিক্ত পুরু। কুয়োর একেবারে তলাটা ত্রিপল দিয়ে ঢাকা। খবরদার, ওই ত্রিপলে কিন্তু হাত দেবেন না। ওখানেই পৃথিবীর স্পর্শকাতরতা সবচেয়ে বেশি। মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তলদেশ থেকে 20 ফুট উপরে কুয়োর দেওয়ালে আড়াআড়ি ভাবে লোহা দুটো মজবুত বর্গা লাগানো আছে। ওই বর্গাতে মোটর বসাবেন। 100 ফুট ড্রিলের দরকার নেই, আর 50 ফুট হলেই চলবে। বর্গার সঙ্গে শক্ত করে মোটর বাঁধবেন যেন খুলে না পড়ে, না হলে এত কষ্ট সব ভেস্তে যাবে, গোলমাল করে দেবে সব। কিছু জানার বা বলার থাকলে ম্যালনের মাধ্যমে যোগাযোগ করবেন। দারুণ উৎকণ্ঠা নিয়ে সাউথ ডাউনহাউসের উত্তর সানুদেশে স্টরিংটন স্টেশনে পৌঁছলুম। আমাদের নিয়ে যাওয়ার জন্য ঝরঝরে এক গাড়ি দাঁড়িয়ে আছে স্টেশনের বাইরে। কিছু মনে করলাম না, নিতে যে এসেছে এই যথেষ্ট। গাড়িতে উঠে বসলাম। এবড়ো খেবড়ো কাঁচা রাস্তা, ভয়ানক ঝাঁকুনি খেতে খেতে চলল গাড়িটা। মাত্র 6-7 মাইল পথ। ও যেতেই কোমর বাঁকা হয়ে গেল, পিঠে ব্যথা। রাস্তায় আর কোনো গাড়ি দেখলাম না, লোকজনও বড়ই কম। তবে রাস্তায় চাকার দাগ বিস্তর। মালপত্র নিয়ে ভারী গাড়ি যাতায়াত করছে প্রচুর। এক জায়গায় একটা ভাঙা লরি পড়ে থাকতে দেখলাম। কোনো মতেই আর চালাতে না পেরে ফেলে চলে গেছে ড্রাইভার। আরেক জায়গায় রাস্তার পাশে ঘাসের মধ্যে পড়ে আছে মরচে ধরা বিশাল এক যন্ত্র, হাইড্রোলিক পাম্প। শুকনো হাসি হাসলো ম্যালন। বুঝলি কিছু? কি বুঝবো? অবাক চোখে তাকালাম ম্যালনের দিকে। প্রফেসরের কাণ্ড। যে জিনিস চেয়েছিলেন, যন্ত্রটার পাম্পের মাপ তার চেয়ে একটু কম, 1 ইঞ্চির 10 ভাগের 1 ভাগ।
তাতেই খেপে গেছেন চ্যালেঞ্জার, বাতিল করে দিয়েছেন যন্ত্র, 1 পয়সাও দেননি কোম্পানিকে। আদালতে কেস করেনি কোম্পানি? করেছে, লাভ কি? দোষটা তো ওদেরই, কম হলো কেন? সেজন্যই বলছি, যা করতে বলবেন অক্ষরে অক্ষরে পালন করবি। একটু গোলমাল করলে পয়সা তো পাবিই না, খেসারত দেওয়া লাগবে। ভয়ই করতে লাগলো। বাদই দেব নাকি কাজটা? এখনো সময় আছে। আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই ঘ্যাঁচ করে ব্রেক কষে দাঁড়ালো ড্রাইভার। কাঁটা তারের বেড়া দেওয়া, এক জায়গায় গেট। গেটের এক পাশ থেকে বিশাল দেহি এক লোক এসে দাঁড়ালো গাড়ির কাছে। মাথা নামিয়ে জানলা দিয়ে ভেতরের আরোহীদের দেখল। মস্ত বড় কান লোকটার। এত বড় কান আর কোনো মানুষের দেখিনি আমি। যোগ্য প্রফেসরের যোগ্য দারোয়ান বটে। জেনকিন্স, আমি মেলন। সোজা হয়ে দাঁড়ালো লোকটা, পটাশ করে বুট ঠুকে স্যালিউট করলো, একেবারে মিলিটারি কায়দা। আমি ভেবেছিলাম স্যার ওই আমেরিকান অ্যাসোসিয়েটেড প্রেসের সেই লোকটা। ওদের লোক এসে গেছে নাকি? এসেছিল তো, দূর দূর করে তাড়ানো হয়েছে। একটু আগে টাইমস থেকেও একটা ব্যাটা এসেছিল, ওটাকেও তাড়িয়েছি। একেবারে ফলের মাছি, ভন করে এসে ছেঁকে ধরে। ওই দেখুন না। আঙুল তুলে দেখালো গার্ড। বেশ অনেকটা দূরে চকচক করছে কি যেন। টেলিস্কোপ বসিয়েছে ওই শিকাগো ডেলি নিউজের লোক। আঠার মতো লেগে আছে, ঝাঁকে ঝাঁকে আসছে ওরা। আসুক, তোমার কাজ তুমি করো। গাড়ি থেকে নেমে আমাকে নিয়ে এগুলো মেলন। ভেতরে ঢুকে কয়েক গজ এগিয়েছি, এমন সময় পেছন থেকে চিৎকার শোনা গেল, মেলন প্লিজ, মেলন মেলন। চমকে ফিরে তাকালাম। বিটি মোটা একজন লোককে জাপটে ধরেছে জেনকিন্স। ছাড়ো না, ছাড়ো, চেঁচাচ্ছে লোকটা। পাঁজরা ভেঙে যাচ্ছে, মেলন প্লিজ বলো না কিছু। জেনকিন্স, ছেড়ে দাও ওকে, ডেকে বলল মেলন। গেটের দিকে এগিয়ে গেল। কি হে বরবটি, এখানে কি? ফ্লিট স্ট্রিটের রাজত্ব ছেড়ে সাসেক্সে এসেছো কেন মরতে? তুমি যে জন্য এসেছো। জেনকিন্সের হাত থেকে ছাড়া পেয়ে বুক ডলতে ডলতে বলল লোকটা। হেঙ্গিস ডাউন রহস্যের ওপর ফিচার লিখতে হবে, বসের হুকুম। তথ্য না নিয়ে যেন না ফিরি। কি রয়, ভেতরে ঢুকতে হলে প্রফেসর চ্যালেঞ্জারের অনুমতি লাগবে? চেষ্টা করেছিলাম, গিয়েছিলাম আজ সকালে। তারপর চেয়ে দেখলাম চাপা হাসিতে উদ্ভাসিত হয়ে গেছে মেলনের চোখ মুখ। মুখ কালো করে জবাব দিল রয়। বলল, অনুমতি দেওয়ার আগে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললে কেমন হয়? হাসিটার চেপে রাখতে পারল না মেলন। আমিও হেসে উঠলাম। তা তুমি কি বললে? হাসতে হাসতে জিজ্ঞেস করলো মেলন। বললাম খুব খারাপ হয় বলেই ছুটে ঘর থেকে বেরিয়ে এলাম। ভেবেছিলাম বাঁচলাম, কোথায়? আমার পিছন পিছন তীর বেগে বেরিয়ে এলো বুড়ো ভাল্লুকটা। আমার ক্যামেরাটা হাত থেকে পড়ে গেল, ওটা তুলে ছুঁড়ে মারলো গরিলাটা। সোজা এসে পিঠে লেগেছে। আর একটু বায়ে লাগলেই মেরুদণ্ডটা যেত। কসম খেয়ে ফেলেছি আর কোনোদিন অত ভারী ক্যামেরা কিনবো না। কোনো মতে ওটা কুড়িয়ে নিয়ে দে ছুট, আর পিছনে ফিরে তাকাই। উফ, ওই পাগলটার সঙ্গে কি করে টিকে আছো তুমি মেলন? হ্যাঁ, হা হা করে হাসতে লাগলাম। ট্যারা চোখে আমার দিকে তাকালো সাংবাদিক। মনে হলো আমার হাসি ভালো লাগছে না ওর। আঁকাটা যে সহজ না সে তো নিজেই বুঝলে। শোনো, একটা উপদেশ দিচ্ছি তোমাকে, প্রফেসরের পেছনে লেগো না। ধরা পড়লে একটা হাড়ও আস্ত থাকবে না। অযথা মাঠে ঘাটে পড়ে না থেকে নিজের অফিসে ফিরে যাও। দিন কয়েকের মধ্যেই প্রফেসর তোমাদের ডেকে পাঠাবেন। যাও। তাহলে থাকা যাবে না এখন? না। সামনে ঝুঁকে এলো রয়। কিছু মালপানি ছাড়লে? নিজের কর্মচারীদের প্রচুর টাকা বেতন দেন প্রফেসর চ্যালেঞ্জার। বাড়তি কিছু পেলে নেবে না? চেষ্টা করে দেখতে পারো। লাভের মধ্যে পাজরের কখানা হাড় ভাঙবে। আর কথা না বলে ঘুরে দাঁড়ালো মেলন। লম্বা লম্বা পা ফেলে এগুলো আমাকে বলল, ওর নাম রয় পাকিল, ওয়ারফিল্ড রিপোর্টার। একসময় দুজনে একসঙ্গে কাজ করেছি। নিজেকে অজেয় ভাবে সে।
খবর জোগাড়ের জন্য দুনিয়ার কোনো বাধাকেই বাধা মনে করে না। সেই অহংকার ভাঙল আজ। দূরে কতগুলো বাড়ি, টালির ছাদ, ছবির মতো সাজানো এক কলোনি। আমার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো মেলন, বলল, ওগুলো ওয়ার্কারদের ঘর, মোটা মাইনে পায়, থাকার এমন সুব্যবস্থা। কাজেই অসৎ উপায়ে পয়সা রোজগারের কথা ভাববেই না। তাছাড়া সব কজন অবিবাহিত, মদ খায় না, সেজন্যই অত চেষ্টা করেও ভেতরের কোনো কথা ফাঁস করতে পারেনি রিপোর্টাররা। বুড়ো বিজ্ঞানীর অ্যাডমিনিস্ট্রেশন যে এমন চমৎকার হবে ভাবতে পারিনি। একটা বাংলো মতো বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বারান্দায় পায়চারি করছেন রোগা, লম্বা, বিষণ্ণ চেহারার এক লোক। আমাদের দেখে বারান্দা থেকে নেমে এগিয়ে এলেন। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি এভিনিয়ার জোন্স? আমি মাথা নাড়তে হাত বাড়িয়ে দিলেন। হাই, আমি বারফোর্থ। হাত মেলালাম। ফোর্থ বললেন, আপনি এসেছেন, বেঁচেছি আমি। ওফ, একেবারে শেষ হয়ে গেছি। যা টেনশন। নিন নিন, দায়িত্ব নিন, এবার আমাকে বাঁচান। বাবারে বাবা, উফ, কম ঝামেলা। কুয়ো খুঁড়েই চলেছি। কখনো ছিটকে বেরিয়ে আসছে চক মেশানো পানির ফোয়ারা, কখনো কয়লার খনি বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, কখনো পথ আটকাচ্ছে তেল, আবার কখনো গনগন করে উঠছে আগুন। গ্র্যানিট পাথরের কথা আর নাই বা বললাম। নিচে কি খুব গরম? হ্যাঁ, মোটামুটি। বদ্ধ বাতাসে যতটুকু ভ্যাপসা হয় তার চেয়ে বেশি। প্রফেসরের খবর কি? নিচে নেমেছেন কখনো? গতকাল নেমেছিলেন। কাজ দেখে উনি ভারী খুশি। যাকে, আজ দুপুরে আপনারা আমার এখানে খাবেন। খাওয়ার পর আপনাদের কাজ আমি বুঝিয়ে দেব। উত্তেজনায় খিদে মরে গেছে। খেলামতি সামান্যই। খাওয়ার পর আমাদের নিয়ে বেরিয়ে পড়লেন ফোর্থ। প্রথমে নিয়ে গেলেন এগ গ্রিন হাউসে। শেডের বাইরে ঘাসের ওপর ছড়িয়ে আছে বিস্তর ভাঙাচোরা যন্ত্রপাতি। লোহার দরে বেচে দেওয়া ছাড়া ওগুলো আর কোনো কাজেই লাগবে না। একপাশে একটা প্রকাণ্ড অ্যারল হাইড্রোলিক বেলচা পড়ে থাকতে দেখলাম। শুরুতে এটা দিয়েই মাটি খোঁড়া হয়েছিল। ওটার পাশে আরেকটা অতিকায় মেশিন। ইস্পাতের দড়িতে বালতি বেঁধে পাতালে নামিয়ে আলগা বালি আর মাটি তুলে আনার কাজ করা হতো এই যন্ত্রের সাহায্যে। এগ গ্রিন হাউসের ওপরে পাওয়ার হাউস। ওখানে উঠে দেখলাম হেলায় পড়ে আছে কয়েকটা শক্তিশালী টারবাইন এগ গ্রিন। মিনিটে 144 বার ঘোরার ক্ষমতা রাখে প্রতিটা টারবাইন। হাইড্রোলিক অ্যাকিউমুলেটর চালু রাখে। ফলে 3-4টে পাইপের মধ্যে দিয়ে চলতে থাকে 4-4টে ভীষণ শক্তিশালী রক ড্রিল। ঘুরতে থাকে ব্র্যান্ড টাইপের ধারালো ফলা। একটা 200 হর্স পাওয়ারের বিশাল টারবাইন দেখলাম। 10 ফুট পাখা ঘুরিয়ে 12 ইঞ্চি পাইপের মধ্যে দিয়ে চাপচাপ বাতাস সুড়ঙ্গে ঢোকানোর কাজ করছে এটা। আশপাশ ভুলে গিয়ে তন্ময় হয়ে দেখছিলাম প্রকাণ্ড যন্ত্রপাতিগুলো। পরিচিত ঝনঝনের শব্দে ফিরে তাকালাম। জানালা দিয়ে দেখা যাচ্ছে একটা লরি। নিচে নেমে এলাম। বিশাল ল্যাল্যান্ড লরিটা আমারই। প্রয়োজনীয় যন্ত্রপাতি, পাইপ এবং অন্যান্য বিস্তর টুকিটাকি জিনিস নিয়ে এসেছে। পেছনে মালপত্রের উপর চেপে বসে আছে ফোম্যান পিটার। তার পাশে মুখ ঘুরিয়ে বসে আছে সারা গায়ে কালি ঝুলি মাখা অ্যাসিস্ট্যান্ট। ইঞ্জিন হাউসের কাছে এসে থামল লরি। লাফ দিয়ে নামল পিটার। তাকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে ফোর্থ আর মেলানির সঙ্গে কুয়োর কাছে চললাম। আজব জায়গা। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এলাহি কাণ্ড চলছে। কুয়োর মুখ ঘিরে ঘোড়ার খুরের আকৃতির ছোটখাটো এক পাহাড়। অশ্বধূর পাহাড় নাম রাখলে চমৎকার মানিয়ে যাবে। কুয়ো কাটার সময় খুঁড়ে আনা মাটি, পাথর আর কয়লা জমে সৃষ্টি হয়েছে ওই পাহাড়। পাহাড়ের ঢালে বসানো সারি সারি লোহার প্রাম, বড় বড় চাকাওয়ালা যন্ত্র, পাম্প মেশিন। এসব বিশাল থামে ইস্পাতের বর্গা পেতে পাতালে নামার লিফট ঝোলানো হয়েছে।
পাহাড়ের এক প্রান্তে কুয়োর পারে একটা লম্বা পাকা বাড়ি। এই বাড়ির একদিকের প্রান্তে পাম্পটা বসানো। পাহাড়ে গিয়ে উঠলাম, নিচে ঝুঁকে কুয়োর দিকে তাকালাম। প্রকাণ্ড মুখ হাঁ করে আছে। তেরছাভাবে বিকেলে রোদ পড়েছে গর্তের মুখে। ভেতরের কয়েকশো ফুট পর্যন্ত দেখা যায়। প্রথমে খড়ি মাটির স্তর, আলগা মাটি ঝরে পড়ার সম্ভাবনা রোধ করা হয়েছে ইটের গাঁথনি দিয়ে। অনেক নিচে আলপিনের মাথার মতো ছোট্ট একটা আলোর বিন্দু দেখা যাচ্ছে। নড়ছে মনে হলো আলোটা। গভীর গর্তের দিকে কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারলাম না, মাথা ঘুরে উঠল। আলোক বিন্দুটা দেখিয়ে জিজ্ঞেস করলাম, ও কিসের আলো? লিফট। পাশ থেকে বলল মেলন। গর্তটা 8 মাইল গভীর। লিফট ছাড়া নামার উপায় নেই। শক্তিশালী আর্ক লাইট জ্বালানো হয় লিফটে। চলেও খুব জোরে। এই তো উঠে এলো বলে। নামবি নাকি? নামতে তো হবেই, ওনার কাজটাই তো তলায়। দ্রুত বড় হচ্ছে আলোক বিন্দু। গাঢ় অন্ধকারে নক্ষত্র গতিতে উজ্জ্বল নক্ষত্রের মতোই ধেয়ে এলো। প্রখর দীপ্তিতে দিনের আলোর মতো উদ্ভাসিত হয়ে উঠেছে কুয়ো। চোখ ধাঁধিয়ে গেল। ঘট ঘট ঘটাং করে থামের মাথায় বসানো ধাতব চাতালে এসে ঠেকল লিফটের ছাদ। জ্বলানো সিঁড়ি বেয়ে নেমে এলো 4 জন লোক। 2 ঘন্টার শিফটে কাজ করে এরা। নতুন 4 জন নামবে এইবার। মিস্টার ম্যালন, যাবেন নাকি আবার? চলুন। এখানে দাঁড়িয়ে থেকে কি করব? নামতে হলে বিশেষ পোশাক পরে নেওয়া লাগে। ফোর্থের সঙ্গে ইঞ্জিন হাউসের লাগো একটা ঘরে গেলাম। হালকা তসর জাতীয় কাপড়ের পোশাক বের করে দিলেন ফোর্থ। জুতো, মোজা, জামা সব খুলে ফেলুন। কুয়োর নিচে ওসব জিনিস নিরাপদ নয়। পরনের কাপড় চোপড় খুলে বিশেষ পোশাক পরে নিলাম। পায়ে দিলাম রবারের চটি। বেরোনোর উপক্রম করছি, এমন সময় বাইরে চেঁচামেচি শোনা গেল। সেই সঙ্গে কুকুরের উত্তেজিত চিৎকার। ছুটে বেরিয়ে গেল মেলন। আমিও বেরোলাম। দেখি পিটারের তেলকালি মাখা অ্যাসিস্ট্যান্টটাকে মাটিতে চেপে ধরেছে এক গার্ড। গোটা দশে কুকুর ওদের ঘিরে ঘেউ ঘেউ করছে। লোকটার কাছ থেকে কি যেন কেড়ে নেওয়ার চেষ্টা করছে গার্ড। গায়ের জোরে গার্ডের সঙ্গে এঁটে উঠতে পারল না লোকটা। ওর হাত থেকে জিনিসটা কেড়ে নিয়ে এক আছাড়ে ভেঙে ফেলল। তারপর পা দিয়ে মারিয়ে চুরমার করতে লাগলো। একটা ক্যামেরা। অবাক হয়ে দেখলাম পিটারের অ্যাসিস্ট্যান্ট সেজেছে সেই রয় পার্কিন্স। লরিতে মুখ ঘুরিয়ে বসেছিল, অতটা খেয়াল করিনি। ছদ্মবেশটা ভালোই ধরেছে। টলতে টলতে উঠে দাঁড়ালো রয়। সরে যাওয়া কুনুই ডলতে লাগলো। চোখে গোখরোর বিষ। দাঁতে দাঁত চেপে বলল, 2 পয়সার গার্ড, তোমাকে আমি দেখে নেব। আমার এত দামের ক্যামেরাটা ভাঙলে আমি তোমাকে ছাড়বো না। দোষটা তোমারই রয়। বিনা অনুমতিতে ঢুকেছ। ছবি তুলেছ নিশ্চয়ই, না হলে ক্যামেরাটাও ভাঙতো না। আমার রাগ হলো। কড়া গলায় ধমকে উঠলাম, আমার কোম্পানির ইউনিফর্ম পেলেন কোথায়? মিটিমিটি হাসতে লাগলো রয়। রাগে আরো পিত্তি জ্বলে গেল আমার। প্রথম দর্শনই লোকটাকে খারাপ লেগেছে। এমন ভঙ্গিতে হাসছে, ঠাস করে এক চর মারতে ইচ্ছে করল। গা জ্বালানো হাসি হাসতে হাসতে রয় বলল, আমার অসাধ্য কাজ দুনিয়ায় নেই। গেটের বাইরে প্রস্রাব করতে দাঁড়িয়েছিল আপনার অ্যাসিস্ট্যান্ট। আশেপাশে আর কেউ ছিল না। পেছন থেকে আদলা ইঁট দিয়ে মারলাম একটা মাথায় বাড়ি। টু শব্দটি করতে পারল না। ওকে টেনে নিয়ে গেলাম ঝোপের আড়ালে। দড়ি দিয়ে বেঁধে ফেলে ওর ইউনিফর্ম পরে লরিতে উঠলাম। আরেকদিকে মুখ ফিরিয়েছিলাম সারাক্ষণ। আপনার ফোরম্যান তাই চিনতে পারি। বলে কি কি করে হাসতে লাগলো অসহ্য লোকটা। ভালো চাও তো জলদি বেরাও। প্রফেসর এসে দেখে ফেললে ক্যামেরার দশা আর তোমার দশা একই রকম হবে। যাও, পালাও। হইহল্লা শুনে জেনকিন্স এবং আরো একজন গার্ড ছুটে এলো। রয়কে দেখিয়ে বলল মেলন, একে বের করে দিয়ে এসো। খেয়াল রেখো যেন আর কোনো মতেই ঢুকতে না পারে। দুদিক থেকে ধরে
চ্যাংদোলা করে রয়কে নিয়ে চলল 2 কার্ড। সুযোগ পেলেই আবার আরম্ভ করবে, সেটা বুঝে চুপ করে রইল সে। এই ঘটনার পরদিন অ্যাডভাইজার পত্রিকায় এক চাঞ্চল্যকর নিবন্ধ বেরোল। লেখক স্বয়ং রয় পার্কিন্স। হেড টাইটেল পাগল বৈজ্ঞানিকের উন্মাদ। নিচে সাবটাইটেল অস্ট্রেলিয়ায় যাওয়ার সরাসরি পথ। নিবন্ধটা পড়ে সন্ন্যাস রোগ হতে হতে অল্পের জন্য বেঁচে গেলেন প্রফেসর চ্যালেঞ্জার। আর এর ফলে নিজের অফিসে বসেই গরিলা মানবের হাতে যানটা যেতে বসল অ্যাডভাইজারের সম্পাদক সাহেবের। তারপর দিন সে কথাও ফলাও করে ছাপা হলো পত্রিকায়। গরিলা মানব নামটা তাদের দেয়া। অতএব অতিরিক্ত সাবধানতাবশত দ্বিতীয় দিন আর অফিসে থাকলেন না সম্পাদক সাহেব। যাই হোক, আগের নিবন্ধটায় রয় পার্কিন্সের তার সমস্ত প্রতিভা সন্নিবেশিত করেছে। অনেক রং চড়িয়ে, ফুলিয়ে ফাঁপিয়ে, চুটিয়ে লিখেছে কাঁটা তার ঘেরা, গলা কাটা, গুন্ডা বেষ্টিত, টহলদার ব্লাডহাউন্ড প্রহরিত কম্পাউন্ডে বহু অভিজ্ঞ ওয়ারফিল্ড রিপোর্টারের রোমহর্ষক অভিযান কাহিনী। এনমোর গার্ডেন্সের রোমো ষাঁড়টা নাকি অ্যাংলো অস্ট্রেলিয়ান সুড়ঙ্গ প্রায় শেষ করে এনেছে, কিন্তু তার ভাড়াটে গুন্ডারা সুড়ঙ্গ মুখের কাছ থেকে মারতে মারতে বের করে দিয়েছে রয় পার্কিন্সকে। তার ক্যামেরা গুঁড়িয়ে দিয়েছে। গুন্ডাদের কাউকে কাউকে চেনে রয়। এদের একজন নাকি সাংবাদিক হওয়ার সুদূর স্বপ্ন নিয়ে পত্রিকা পাড়ায় অনেক দিন ঘুরঘুর করেছে, কিন্তু ক্ষমতায় কুলোয়নি বলে সে চেষ্টা বাদ দিয়েছে। আরেকজনের পৈশাচিক চেহারা, পোশাকও পরেছে তেমনি। হেল্পার হওয়ার যোগ্যতা নাই তাদের, অথচ নিজেকে ইঞ্জিনিয়ার বলে জাহির করে। এমনি সব চমৎকার বর্ণনা দিয়ে আমাদের পিত্তি চটকে মনের বোঝা অনেকখানি হালকা করেছে রয়। আমরা ব্যাপারটা ভুলে গেলেও প্রফেসর চ্যালেঞ্জার ব্যাপারটা ভুললেন না। আর এর জন্য ফ্লিট স্ট্রিটের প্রায় সব রিপোর্টারকে খেসারত দিতে হলো নিদারুণভাবে। যাই হোক, আগের কথায় ফিরে আসি। পিটারের অ্যাসিস্ট্যান্টকে উদ্ধার করে আনলো জেনকিন্স। তাকে নিয়ে কাজে লেগে গেল পিটার। কয়েকজন শ্রমিকও এসে কাজে হাত লাগালো। লরি থেকে মাল খালাস করতে লাগলো। অনেক ধরনের যন্ত্রপাতি, বেল বক্স, ক্রুজফুট, ভিড্রিল, স্কেল এবং আরও অনেক কিছু। আমি, মেলন আর মিস্টার ফোর্থ গিয়ে লিফটে চললাম। লিফট মানে ইস্পাতের শক্ত মোটা তারে ঘেরা খাঁচা। হু হু করে পাতালে নেমে চলল লিফট। নামার সময় দেখলাম আরও লিফট ওঠানামা করছে কুয়োতে। কয়েকটা লাইন। লন্ডনের অন্য সব সাধারণ লিফটের মতো নয় এখানকার খাঁচাগুলো। হালকা, অনেক বেশি মজবুত, দ্রুতগামী। ঝড়ের গতিতে নামছে, অথচ টেরই পাচ্ছি না তেমন। উপর থেকে তীব্র গতিতে নিচে নামার সময় যেরকম অনুভূতি হওয়ার কথা, সেই সব কিছুই হচ্ছে না। কুয়োর দেওয়ালে লাগানো হয়েছে উজ্জ্বল ইলেকট্রিক আলো। স্পষ্ট দেখা যাবে সবকিছু। চোখের সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে মাটির একটার পর একটা স্তর, শাঁ শাঁ করে উপর দিকে মিলিয়ে যাচ্ছে। খড়ি স্তর, কফি রঙা হেঙ্গি স্তর, তারপর কুচকুচে কালো কয়লার স্তর, মাঝে মাঝে কাদা মাটির বলয়। ইটের গাঁথনি দিয়ে আলগা মাটি জায়গায় জায়গায় ঠেকিয়ে রাখা হয়েছে, যাতে ধসে না পড়ে। এত গভীর কুয়ো, অথচ খোঁড়ার গুণে ধসে পড়ছে না। আশ্চর্য, দেখলে তাক লেগে যায়। কি পরিমাণ যান্ত্রিক দক্ষতা আর মেহনতের ফলে সম্ভব হয়েছে এই কাজ, অন্তর দিয়ে উপলব্ধি করা যায়। এর পরিকল্পনা যিনি করেছেন তার প্রতি শ্রদ্ধায় নুয়ে আসে মাথা। বলা বাহুল্য, প্ল্যানটা করেছেন স্বয়ং প্রফেসর চ্যালেঞ্জার। কয়লার খনির ঠিক নিচে তাল তাল সিমেন্টের ডেলা দেখলাম বলে মনে হলো। লিফটের দ্রুতগতির জন্য শিওর হতে পারলাম না। হুশ করে গ্রেনিট স্তরে নেমে এলো লিফট। উজ্জ্বল আলোয় লক্ষ হীরের মতো ঝকমক করছে দেয়ালের গায়ে বেরিয়ে থাকা কোয়ার্টজ ক্রিস্টালের দানা। নেমে গেলাম আরো নিচে। মাটির এতটা গভীরে নামতে পারবো কল্পনাও করিনি কোনোদিন।
চোখের সামনে তীর বেগে উঠে যাচ্ছে প্রাচীন পাথরের বিচিত্র নমুনা। লালচে সাদা ফেলুপার স্তরের সৌন্দর্যের কথা জীবনে ভুলতে পারব না। গোলাপি রঙের আদিম পাথর অপার্থিব রূপে ঝলমল করছে। দেয়ালের গা থেকে বেরোচ্ছে যেন গোলাপি বিদ্যুতের ছটা। যতই নামছি উত্তাপ বাড়ছে, ভারী ভাবসা হচ্ছে বাতাস, ঘাম বেরোচ্ছে দরদর করে। গায়ের সাথে লেপ্টে গেল হালকা তসরের পোশাক। একসময় গরম যখন অসহ্য হয়ে উঠল, ঠিক তখনই চাতালের উপর থেমে গেল লিফট। চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশে লিফট থেকে চাতালে নামলাম। অবাক হয়ে চারিদিকের দেয়াল দেখছে মেলন। সাহসী লোক বলে জানি ওকে, জানি সহজে ভয় পাওয়ার লোক সে নয়, অথচ ওর চোখেও আতঙ্ক ফুটতে দেখলাম। এরপর আমার ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু কি দেখে অতটা ভয় পেল মেলন? দেওয়ালে হাত বোলালেন ইঞ্জিনিয়ার, তারপর হাতটা আমার চোখের সামনে মেলে ধরে বললেন, দেখেছেন গ্যাঁজলা মতো জিনিস বেরুচ্ছে? হাত দিয়ে দেখুন, চটচটে। প্রফেসর তো দেখে খুশিতে নাচতে আরম্ভ করেছিলেন। আমি কিছুই বলিনি। দেখুন কিরকম থর থর কাঁপছে দেয়াল। এরপর যতই নিচে নামবেন দেওয়ালের এই কাপড়ই দেখবেন কাঁপছে ভাবে সারাক্ষণ। মাটি কাঁপে জ্যান্ত জীবদেহের মতো। শুনেছেন কখনো? আগের বারেও এভাবে কাঁপতে দেখেছি দেওয়াল। তোর মোটর আর ড্রিল বসানোর জন্য বর্গা ঢোকানো হচ্ছিল তখন। ভীষণভাবে কেঁপে কেঁপে উঠছিল দেওয়ালটা, যেন প্রচন্ড ব্যথা পাচ্ছে। প্রফেসরের রাজগুবি গল্প আর আজগুবি বলে মনে হয় না এখন। তলায় তেরপলের নিচে কি আছে দেখলে ভিমরি খাবেন। আরো ভয় ধরিয়ে দিলেন ফোর্থ। মাটি মাখনের মতো নরম, অতি সহজে কেটে গেছে। তার নিচে আরেকটা অদ্ভুত স্তর। মাটির 8 মাইল নিচে যে এই জিনিস থাকবে দুঃস্বপ্নেও কল্পনা করিনি কখনো। কিসের স্তর জানতে চাইলাম। দেখতে চান? ওখানে যখন ড্রিল বসাতে হবে আমাকে, না দেখে কিভাবে কাজ করি? ঠিক আছে, আসুন। খবরদার চাপ টাপ দেবেন না কিন্তু এখনই। প্রফেসর বলেছেন সর্বনাশ ঘটে যেতে পারে। তাহলে আমাদের আরেকটা লিফটে নিয়ে গেলেন ফোর্থ। এই লিফট গর্তের একেবারে তলায় নিয়ে যাবে। তেলপলের ফুটখানেক উপরে থামল লিফট। নিন, দেখুন। ভয়ে ভয়ে বললেন আমাকে ফোর্থ। সাবধানে তেলপলের এক কোণ ধরে টান দিলাম। উজ্জ্বল আলোয় তলার জিনিসটা দেখে শিউরে উঠলাম। ধূসর বর্ণে চকচকে একটা তিমির পিঠের মতো জায়গা। গাঁজলা মাথা, শ্বাস ফেলার ছন্দে যেন ধীর গতিতে উঠছে আর নামছে। মৃদু তরঙ্গের ক্ষীণ বাতাস, স্পন্দন বেগ সঞ্চারিত হচ্ছে উপর দিয়ে। হালকা ঘষা কাচের মতো রং, ভেতরে আবছা কোষের মতো জিনিস দেখা যাচ্ছে। সাদাটে অস্বচ্ছ বস্তুর মাঝে যেন অজানা এক রহস্যময় জগৎ। দুরু দুরু বুকে মন্ত্রমুগ্ধের মতো সেই অসাধারণ দৃশ্যের দিকে তাকিয়ে রইলাম। এটাই কি সেই জেলি যার কথা বলেছিলেন প্রফেসর? ফিসফিস করে কথা বলল মেলন, আতঙ্কিত কণ্ঠস্বর, যেন ঘুম ভেঙে জেগে উঠে সর্বনাশ ঘটিয়ে ছাড়বে জ্যান্ত ভয়ঙ্কর পৃথিবী। একটা ছাল ছাড়ানো জন্তু যেন। প্রফেসরের ইকিনাস তথ্যই তো সত্যি হতে যাচ্ছে দেখছি। তাকে পাগল ভেবেছে, আসল মাথা মোটা তো আমরাই। সর্বনাশ, এর মধ্যে ড্রিল কাঁদব আমি? ভয়ে কেঁপে উঠল আমার গলা। সেটা তোর সৌভাগ্য। আমার কাঁধে হাত রাখল মেলন। এবং আমার চরম দুর্ভাগ্য। শেষ মুহূর্ত পর্যন্ত তোর সঙ্গে থাকতে হবে। আমি থাকছি না, সাফ বলে দিলেন ইঞ্জিনিয়ার। প্রফেসর জোর করলে সব ঝেড়ে চুড়ে সোজা দক্ষিণে আমেরিকায় পালাবো, যাতে কোনোদিন খুঁজে না পান। অদ্ভুত একটা ঘটনা ঘটল এই সময়। ধূসর পিছিল পিঠটা ওপর দিয়ে ঠেলে উঠতে লাগলো বুদবুদের মতো। তরঙ্গ খেলে গেল তাতে। আস্তে আস্তে বুদবুদটা আবার বসে গেল নিচের দিকে। আগের মতো ধীর গতিতে স্পন্দিত হতে লাগলো পিঠ। এই ভয়ঙ্কর দৃশ্য আর সইতে পারলাম না। সাবধানে আবার তেলপল নামিয়ে ঢেকে দিলাম। আমরা আছি বুঝতে পেরেছে মনে হচ্ছে। জীবন্ত প্রাণীর মতো ষষ্ঠ ইন্দ্রিয় আছে।
বলল কেন? চোখও আছে নাকি? আলো দেখতে পেয়েছে? ব্যাপারটা নিয়ে আর আলোচনা করতেও সাহস পেলাম না। জিজ্ঞেস করলাম, আমাকে এবার কি করতে হবে মিস্টার ফোর্থ? চাতালের এক পাশ বরাবর দুটো বর্গা ঢোকানো হয়েছে দেওয়ালের গায়ে পাশাপাশি, মাঝখানে 9 ইঞ্চি ফাঁক। এই বর্গার উপর মোটর বসিয়ে ফ্লাক দিয়ে ড্রিল ঢোকাতে হবে। কাজটা বুঝিয়ে দিলেন আমাকে ইঞ্জিনিয়ার। সহজ কাজ, আজ থেকে শুরু করব। বলার সময় তো বলে ফেললাম, কিন্তু কি পরিমাণ বিপজ্জনক কাজে হাত দেওয়ার আগে কল্পনাও করিনি। কুয়ো খোঁড়ার অভিজ্ঞতা আমার দীর্ঘদিনের, কিন্তু এখন যে কাজে হাত দিলাম এই অভিজ্ঞতা আগে তো কোনোদিন হয়নি, ভবিষ্যতেও হবে বলে মনে হয় না, যদি না আবার চ্যালেঞ্জারের পাল্লায় পড়ি। কিসের গায়ে ড্রিল ঢোকাতে হবে কল্পনা করে অস্বস্তিতে ঘেমে গেল হাতের তালু। মোটর চালানোর জন্য ওপর থেকে বিদ্যুৎ আসবে। 8 মাইল লম্বা তার জেনারেটরের সঙ্গে যুক্ত করে নিয়ে আসা হলো চাতালে। মোটরের সঙ্গে যুক্ত করলাম। সুইচ দিলে চলতে থাকবে এখন মোটর। ফোম এন্ড পিটারের সাহায্যে কিছু বিশেষ টিউব লিফটে করে নামিয়ে আনলাম চাতালে। ড্রিল পাতায় মাধ্যাকর্ষণ অনেকখানি সাহায্য করে। ভারী ড্রিল নরম মাটির গায়ে অনায়াসে ঢুকে যায় এই আকর্ষণের ফলে। বর্গার উপর মোটর বসানো কিছু না, কিন্তু ঘাম ছুটে গেল পরের কাজটা করতে গিয়ে। ভয়ের চোটে যতটা না, আসলে গরম তার চেয়ে বেশি লাগছে। কাজ করতে গেলে হাত ফসকে ছোটখাটো যন্ত্রপাতি পড়ে যাওয়ার ভয় আছে। একবার পড়লেই হলো, আঘাত সহ্য করবে বলে মনে হয় না এই জেলির মতো নরম জায়গাটা। নিমেষে ঘটিয়ে দেবে চরম সর্বনাশ। প্রফেসর এজন্যই বারবার সাবধান করেছেন, এত ভাবলে কাজ করতে পারবো না। টান টান হয়ে আছে উত্তেজিত স্নায়ু। জোর করে দুশ্চিন্তা বিদায় করলাম মন থেকে। নিরাপদেই কাজ শেষ হলো এক সময়। লিফটে করে উঠে এলাম। বাইরে বেরিয়ে গর্তের পাড়েই মাটির উপর পা ছড়িয়ে শুয়ে পড়লাম। দপদপ করছে মাথার ভেতর, ফেটে যাবে যেন খুলিটা। খবর পাঠানো হলো প্রফেসর চ্যালেঞ্জারের কাছে, কাজ শেষ। এবার তার কাজ তিনি করতে পারেন। সব ঠিকঠাক করে দিয়ে সেই দিনই ফিরে এলাম হেঙ্গিস ডাউন থেকে। 3 দিন পরে এলো নিমন্ত্রণপত্র। চ্যালেঞ্জার লিখেছেন, প্রফেসর জি চ্যালেঞ্জার, FRS MDD SC তরফ থেকে আমন্ত্রণপত্র। উপলক্ষ, জড়জগতের উপর মানুষের প্রভুত্বের এক অত্যাশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সময় 21শে জুন মঙ্গলবার সকাল 11:30। স্থান হেঙ্গিস ডাউন, সাসেক্স। স্টেশন সারিংটন। ভিক্টোরিয়া স্টেশন থেকে সকাল 10:05 বিশেষ ট্রেন ছাড়ার ব্যবস্থা থাকবে। টিকিটের পয়সা নিজের পকেট থেকে দিতে হবে। অবস্থা আয়ত্তের বাইরে চলে গেলে পালিয়ে বাঁচার জন্য তৈরি থাকতে হবে। বিশেষ দ্রষ্টব্য, মহিলাদের আসা একেবারেই বারণ, এলে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। একই রকম আমন্ত্রণপত্র পেল মেলন। লন্ডনের নামি দামি মানুষদের কাছেও এই পত্র গেল, আর দাওয়াত পেল পত্রিকার লোকেরা। সমস্ত পত্রিকায় সম্পাদক থেকে শুরু করে বড় সাহেব, ছোট সাহেব, এমনকি পিয়ন দারোয়ানরাও বাদ গেল না। খবরটা শুনে অবাক হলাম। হঠাৎ যে কেন ওদের প্রতি এতটা সদয় হয়ে উঠলেন প্রফেসর চ্যালেঞ্জার বোঝা গেল না। সোমবার বিকেলে হেঙ্গিস ডাউনে গিয়ে সবকিছু ঠিকঠাক আছে কিনা শেষবারের মতো ভালো করে দেখে এলাম। কোনো খুঁত থেকে গেলে আমাকে দেশ ছাড়া করবেন প্রফেসর। ঠিকই আছে সব, জায়গা মতো ঝুলছে ড্রিল, ওজন চাপানো রয়েছে। মোটরের সঙ্গে ইলেকট্রিক কানেকশনের কোনো গোলমাল হয়নি, যেমন রেখে গিয়েছিলাম তেমনি আছে। সুইচবোর্ড রেখেছেই গর্তের মুখ থেকে 500 গজ দূরে, নিরাপদ দূরত্বে। মঙ্গলবার গতরাতে ভালো ঘুম হয়নি, সাংঘাতিক উত্তেজনার মধ্যে কেটেছে। সকাল সকাল বিছানা ছেড়ে উঠে পড়লাম। নির্দিষ্ট সময়ে ট্রেন ধরে এসে পৌঁছলাম সাউথ ডাউনসে। রোদ ঝলমলে সুন্দর সকাল। হেঙ্গিস্ট ডাউনের মতো রুক্ষ জায়গাতেও রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আকাশ
ঘন নীল। লোকে গিজগিজ করছে হিঙ্গিস্ট টাউন। ব্রিটেনের সমস্ত মানুষ এসে যেন হাজির হয়েছে। যেদিকে চোখ যায় শুধু লোকের মাথা। বিশ্রী কাঁচা রাস্তাটায় মোটর গাড়ির ভিড়। লন্ডন শহরে নিশ্চয়ই আর কোনো গাড়ি নেই, সব আজ চলে এসেছে। কম্পাউন্ডের গেটে নামিয়ে দিচ্ছে আরোহীদের। অনেক কষ্টে পথ বের করে সরে গিয়ে পার্ক করেছে কাঁটাতারের বাইরে ডান দিকের খোলা প্রান্তরে। ভীষণ দর্শন এক ঝাঁক প্রহরী পাহারা দিচ্ছে গেটে। হিমশিম খেয়ে যাচ্ছে। কার্ড চেক করতে করতে ওদের অবস্থা কাহিল। গেটে লোকের ভিড়। যারা কার্ড পায়নি তারাও এসেছে। অনেক রকমের প্রলুব্ধ করার চেষ্টা করছে গার্ডদের, কিন্তু ওরা অটল। লোক বাছাই করার চ্যালেঞ্জারের জুড়ি নেই বুঝলাম। খোলা জায়গার এক প্রান্তে পাহাড়। যারা কার্ড পায়নি ভেতরে ঢুকতে না পেরে ওখানে গিয়ে উঠছে, দূর থেকে যদি কিছু দেখা যায় এই আশায়। কম্পাউন্ডের ভেতরে কাঁটাতারের বেড়া দিয়ে বিভিন্ন মর্যাদার মেহমানদের বসার ব্যবস্থা করা হয়েছে। কার্ড পরীক্ষা করে যার যার জায়গায় বসিয়ে দিচ্ছে গার্ডেরা। লর্ড সভার সদস্যদের বসার জায়গাটাকে ছাগলের খোয়ারের মতো মনে হলো আমার। হাউস অব কমন্সের মাননীয় সভ্য এবং বিজ্ঞানীদের বসার জায়গাটাও এর চেয়ে উন্নত নয়। টিনার বালির বস্তা দিয়ে বিশেষ একটা দিক একেবারে আলাদা করে রাখা হয়েছে। ওখানে বসবেন রাজপরিবারের 3 জন। উচ্চমানের সম্মানিত অতিথিরা এলেন 11:15টায় কয়েকটা বিশেষ গাড়িতে চেপে। তাদের সম্মানের সঙ্গে পথ দেখিয়ে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিল কয়েকজন গার্ড। সবাই এসে যেতে নিজের জন্য নির্দিষ্ট মঞ্চে গিয়ে উঠলেন প্রফেসর চ্যালেঞ্জার। সম্মিলিত ব্যঙ্গের হাসি আর হাততালি রোল উঠল। তীক্ষ্ণ শীষের শব্দও শোনা গেল গোলমাল ছাপিয়ে। মাথায় উঁচু চূড়াওয়ালা চকচকে ধাতব টুপি পরেছেন চ্যালেঞ্জার। গায়ের সাদা ওয়েস্ট কোটের ওপর জমকালো ফ্রক কোট। চোখে অবজ্ঞা মিশানো চাহনি, যেন নিমন্ত্রণ করে কৃতার্থ করেছেন মেহমানদের। দাঁড়ানোর ভঙ্গিতে স্পষ্ট অহমিকা। এখানকার কাউকেই নিজের সমকক্ষ তো দূরের কথা, কাছাকাছিও যেন ভাবেন না। তুচ্ছতাচ্ছিল্য করে এটাই বুঝিয়ে দিলেন। ভিড়ের ভেতর থেকে নতুন করে শীষ দিয়ে উঠল কোনো অভদ্র যেন। অন্য একজন চেঁচিয়ে বলল, প্রফেসর চ্যালেঞ্জার একেবারে ওই জেহোবা কমপ্লেক্সের আদর্শ নিদর্শন। শুনছেন সবই, কিন্তু কান দিচ্ছেন না প্রফেসর। চারিদিকে চোখ বুলিয়ে দেখে নিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শুরু করলেন বক্তৃতা। ভদ্র মহোদয়গণ, আজকের অনুষ্ঠানে মহিলাদের আসতে নিষেধ করেছি আমি। তাদের এখানে আসা নিষ্প্রয়োজন। কিন্তু তাই বলে ভাববেন না আমি মহিলা বিদ্বেষী। যাই হোক, ওসব বাজে কথা থাক। আজকে এক বিশেষ এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আমি। সফল আমি হবই, কিন্তু বিপদের সম্ভাবনা আছে প্রচুর। গর্বিত ভঙ্গিতে আবার একবার সবার দিকে তাকালেন প্রফেসর। হাততালি আশা করলেন বোধহয়, কিন্তু কেউ তালি দিল না। আপনাদের চেহারায় অস্বস্তি লক্ষ্য করছি। কেউ বেশি ভয় পেয়ে থাকলে চলে যেতে পারেন। পত্রিকা অফিস থেকে যারা এসেছেন তাদের জন্য খুশির খবর আছে। আপনারা সব এদিক ওদিক ছুটিয়ে আছেন কেন? দেখার প্রয়োজন আপনাদেরই বেশি, কারণ পত্রিকার মাধ্যমেই পৃথিবীর সব দেশের লোক আমার পরীক্ষার কথা জানতে পারবে। আপনাদের অনুরোধ করছি, গর্তের মুখের কাছে মাটির পাহাড়টায় গিয়ে উঠে বসুন। পরিষ্কার দেখতে পাবেন সবকিছু। ছবি তোলা সহজ হবে। অনুরোধ করছি বলে ভাববেন না আপনাদের পছন্দ করা শুরু করেছি। ঘৃণাটা সেই আগের মতোই আছে। আমার বাড়ির ত্রিসীমানায় দেখতে পেলেও আগের মতোই মেরে হাড় গুঁড়ো করবো। তবে আজকের কথা আলাদা। বিশেষ এই দিনটিতে অন্তত আপনাদের প্রতি রাগ, বিদ্বেষ ও ঘৃণা ভুলে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছি আমি। আসুন, আপনারা সবাই মাটির পাহাড়ে চড়ুন। ওটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো জায়গা। আপনাদের মধ্যেও যদি কেউ ভয় পেয়ে থাকেন, সময় থাকতে থাকতে চলে যেতে পারে। কোনো সাংবাদিকই ভয় পেল বলে মনে হলো না। একে একে সবাই গিয়ে পাহাড়ে চড়ল। পত্রিকা অফিসের পিয়ন দারওয়ানরাও পিছিয়ে রইল না। অপ্রত্যাশিতভাবে ভালো জায়গা পেয়ে আনন্দে আত্মহারা। 2-1 রিপোর্টার প্রফেসরের উদ্দেশ্যে হাততালিও দিয়ে ফেলল। মুচকি হাসলেন প্রফেসর, তারপর আবার শুরু করলেন। সামান্য একপাল মানুষকে খোঁটা দেওয়ার কোনো অভিপ্রায় আমার নেই, কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হওয়া প্রয়োজন।
কি আমি করতে যাচ্ছি সেটা ব্যাখ্যা করতে চাই না। ব্যাখ্যা করে কিছু বোঝাতে পারবো না, কাউকে অসম্মান করার জন্য বলছি না। আসলে আপনাদের মোটা মাথায় আমার পরীক্ষার তাৎপর্য তেমন বোধগম্য হবে না। অভদ্রভাবে কথার মাঝে বাগড়া দেওয়ার চেষ্টা করছেন কয়েকজন, দেখতেই পাচ্ছি। এই যে মোষের সিংহে চশমাওয়ালা সাহেব, আপনাকে অনুরোধ করছি, অহেতুক মাথার উপর ছাতা নাড়বেন না, অন্যের দেখতে অসুবিধা হচ্ছে। এত শোরগোল করছেন কেন? ও, একপাল মানুষ শব্দটা পছন্দ হয়নি, বেশ পরিবর্তন করে বলছি, আমার এক্সপেরিমেন্ট দেখতে এসেছেন একপাল অসামান্য মানুষ। শব্দচয়ন নিয়ে মাথা গরম করে বোকারা। হ্যাঁ, তো যে কথাটা বলতে যাচ্ছিলাম, মোষ ভদ্রলোক বাধা দিলে, মোষের সিংহওয়ালা ভদ্রলোক। আজকের এই এক্সপেরিমেন্টের ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করে একটা বই লিখছি আমি। আমার জন্য বইয়ের ভাষা খুব সহজ, তারপরেও ভাবছি আপনাদের অতি সামান্য জ্ঞান বুদ্ধিতে সেটা কতখানি সহজ হবে কে জানে। বইটা এখনো প্রকাশিত হয়নি, কিন্তু আমি জানি প্রকাশিত হলেই দুনিয়ার বড় বড় বিজ্ঞানীদের মাঝে সাড়া পড়ে যাবে। বড় বলছি বটে, কিন্তু তাই বলে ভাববেন না ওরা আমার চেয়ে বড়। পৃথিবী সম্পর্কে, পৃথিবীর ইতিহাস সম্পর্কে এই ধরনের যুগান্তকারী বই আর লেখা হয়নি। এই যুগের শ্রেষ্ঠ কীর্তি হয়ে থাকবে এটা। হ্যাঁ, দারুণ শোরগোল উঠল দর্শকদের মাঝে। টিটকারি আর ধারালো কথার সুর পড়ে গেল, নানাজনের নানা কথা। আসল কথা বলে ফেলো, বোকা ভাল্লুক। ইয়ার কি মারার জন্য ডেকেছেন নাকি সাহেব? আরে রাখো তো, ফালতু কথা বলে আজ আর পাওয়ার পেতে দেব না তোমাকে। অনেক পয়সা খরচ করে এসেছি, কিছু একটা দেখাতেই হবে। ভেবেছিলাম এইসব শুনে খেপে যাবেন প্রফেসর, কিন্তু শান্ত রইলেন। বুঝিয়ে বলার আগেই যদি বারবার এরকম বাধা আসে, তো হট্টগোল থামানোর জন্য অন্য ব্যবস্থা নিতে হবে আমাকে। তবে ব্যবস্থাটা মোটেও উপভোগ্য হবে না, আগে থেকেই বলে দিচ্ছি। হ্যাঁ, তো যা বলছিলাম, ভূস্তরে ছিদ্র করে একটা কুয়ো বানিয়েছি আমি। পৃথিবীর দেহের নরম জায়গায় খোঁচা মেরে ফলাফলটা দেখতে চাই। ড্রিল বসানোর ভার দিয়েছি একজন উপযুক্ত ব্যক্তির উপর, তার নাম পিয়ারলেস জোন্স। ও বিশেষজ্ঞ হিসাবে নিজেকে জাহির করে বেটা। সংবেদনশীল পৃথিবীর খোলসের ঠিক নিচে পিন ফোটানো হবে। এরপর কি ঘটবে আমিও ঠিক জানি না। প্রফেসরের কাছাকাছি দাঁড়িয়ে আছি আমি আর মেলন। আমাদের দিকে তাকিয়ে হুকুম দিলেন, জানতো, গিয়ে শেষবারের মতো দেখে আসুন সব ঠিক আছে কিনা। চ্যালেঞ্জারের বেয়ারা বক্তৃতায় এমন শ্রোতা নেই যার গা জ্বলছে না। আমরা ভেতরের লোক। আমার নিজেরই মনে হচ্ছে ছাল ছাড়িয়ে নিয়ে স্নায়ুতে হুল ফোটানো হয়েছে। বাইরে থেকে যারা এসেছে তাদের মনের অবস্থা বুঝতে পারলাম। অসন্তোষ আর ঘোর আপত্তির গুঞ্জনে মুখর হয়ে উঠল কম্পাউন্ড। শঙ্কিত হয়ে পড়লাম গণপিটুনি না শুরু হয়ে যায় প্রফেসরের উপর। কিন্তু ততটা এগুলো না শ্রোতারা। প্রচণ্ড কৌতূহলে ফুটছে। কি করতে চান প্রফেসর দেখতে চাইছে, সহ্য করছে সে কারণেই। মঞ্চের উপর দাঁড়িয়ে আছেন চ্যালেঞ্জার, সামনে ট্রাইপডে বসানো কন্ট্রোল প্যানেল। প্যানেলের একটা বিশেষ সুইচ টিপলেই চালু হয়ে যাবে জেনারেটর। বিদ্যুৎ গিয়ে চালু করবে মোটর। তীব্র গতিতে নেমে যাবে ড্রিলের ফলা। লিফটে করে 20 মিনিটে সুড়ঙ্গের তলায় মোটরের কাছে পৌঁছে গেলাম আমি আর ম্যাডাম। যন্ত্রপাতি পরীক্ষা করে দেখলাম সব ঠিকই আছে। নিচের তেলপোলের তলায় কি ঘটছে দেখার প্রয়োজন ছিল না, কিন্তু কৌতূহল দমন করতে পারলাম না দুজনের কেউ। দুরু দুরু বুকে নেমে গেলাম লিফটে করে। তেলপোলের কোণা ধরে টান দিলাম। স্তব্ধ হয়ে গেলাম দেখে। এই বিচিত্র বিস্ময় বলে বোঝানো কঠিন। রহস্যময় কসমিক টেলিপ্যাথি মারফত যেন আগেভাগে খবর পেয়ে গেছে বৃদ্ধ গ্রহটা। হার দেরি নেই, এক্ষুনি অনুষ্ঠিত হতে যাচ্ছে এক আজব পরীক্ষা, যাতে তার বিশেষ যন্ত্রণা পাওয়ার সম্ভাবনা আছে। মানুষ কীটগুলোকে আর বেশি আশকারা দেওয়া যায় না। তাদেরকে যৎসামান্য শিক্ষা দেওয়ার জন্যে যেন ফুঁসে উঠছে পৃথিবী। প্রচণ্ড রাগে টগবগ করে ফুটছে তার স্নায়ুমণ্ডল। বড় বড় ধূসর বুদবুদ চরচর শব্দে বেরিয়ে আসছে ভেতর থেকে। ওপরে পৌঁছে ফেটে যাচ্ছে বিশ্রী শব্দে। উপরিভাগের কয়েক ইঞ্চি নিচে ছোট বড় কোষের মতো বস্তুগুলো দারুণ উত্তেজনায় অস্থির। ঘন ঘন পরস্পরের গায়ে লেগে গিয়ে আবার আলাদা হয়ে যাচ্ছে।
স্পন্দনের ঢেউ আগের চেয়ে অনেক বেশি দ্রুত এবং জোরালো। কোষগুলোর মাঝে প্রবাহিত হচ্ছে ঘন কালচে লাল এক ধরনের তরল পদার্থ। বদ্ধ ভাবসা বাতাসে তীব্র কটু গন্ধ। কানের কাছে ফিসফিস করে বলল মেলন, ও মাই গড, জোস, চলো এক্ষুনি পালাই। যে কোনো মুহূর্তে ফেটে পড়বে পৃথিবী। কোন কাণ্ড বাঁধাচ্ছে প্রফেসর ঈশ্বরই জানেন। 20 ফুটের ওপরের চাতালে উঠে এলাম। দেয়ালের গায়ে ভয়াবহ দৃশ্য নিচের ধূসর প্রহেলিকার মতোই স্পন্দিত হচ্ছে। এখন নরম দেয়াল, আসন্ন বিপদের আশঙ্কায় শঙ্কিত যেন। দেয়ালের ভয়ানক কাঁপুনির ফলে প্রায় খুলে এসেছে বরকাদুত, ধসে পড়বে যে কোনো সময়। সুইচ টেপার আর দরকার হবে না, এমনিতেই ঢুকে যাবে ড্রিলের ফলা পৃথিবীর নরম সংবেদনশীল অংশে। মেলনকে বললাম, কিয়ামত হয়ে যাবে আজই মেলন। প্রফেসরের পাগলামি সমস্ত প্রাণী জগতের বিষম বিপদ ডেকে আনবে। তারের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব আমি। যা হয় হোক, আপনা আপনি বর্গা ধসে পড়লে আমার করা কিছু নেই, কিন্তু গোটা দুনিয়াটাকে বিপদে ফেলতে পারবো না আমি। ওহ, কি ভয়ঙ্কর! দ্রুত হাতে মোটর থেকে জেনারেটরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলাম। তারপর লাফ দিয়ে লিফটে উঠলাম দুজনে। সঙ্গে সঙ্গে লিফটের সুইচ টিপে দিল মেলন। তীর বেগে উঠতে লাগলো লিফট, কিন্তু কুয়োর মুখে পৌঁছানো পর্যন্ত টিকবে কিনা বর্গাটা নিশ্চিত হতে পারলাম না। সুড়ঙ্গের মুখে চাতালে এসে দাঁড়ালো লিফট। এক লাফে নেমে এলাম। কয়েক গজ পেরোতে না পেরোতেই ঘটল অঘটন। একসঙ্গে কয়েক কোটি কামান গর্জে উঠল যেন কুয়োর তলায়। থরথর করে কেঁপে উঠল পায়ের তলার মাটি। ডাল সামলাতে না পেরে উপর হয়ে পড়ে গেলাম ঘাসের ওপর। ভয়ঙ্কর সাইক্লোন দুরন্ত বেগে বয়ে যাওয়ার আগে যেমন হয় তেমনি, কিন্তু তার চেয়েও 1000 গুণ বেশি জোরালো শব্দ ভেসে এলো আবার কুয়োর তলদেশ থেকে। নিথর গ্রীষ্মের আকাশ চিরে ওই শব্দের রেশ ধেয়ে গেল দক্ষিণ উপকূলের দিকে। চ্যানেল পেরিয়ে চলে গেল হয়তো ফরাসি ভূমিতেও। বুঝলাম এটা আহত ধরিত্রীর আর্তনাদ। কুয়োর মুখের দিকে ফিরে তাকালাম। প্রথমে কামানের গোলার মতো ছিটকে বেরিয়ে এলো একে একে 14টা লিফট, তারপর তার আর অন্যান্য যন্ত্রপাতি। তীরের ফলার মতো আকাশের দিকে ছুটে গেল লম্বা ড্রিলের ফলাটা। ফিরে এসে কোথায় কার গায়ে পড়বে, কয়েকজনকে একসঙ্গে গাঁথবে কে জানে। আলকাত্রার মতো ঘন চটচটে লালচে কালো উষ্ণ প্রশোভন বেরুলো এরপর। ফোয়ারার মতো আকাশের প্রায় 2000 ফুট ওপরে উঠে গেল। তীব্র দুর্গন্ধে ভরে গেল হেঙ্গিস টাউনের বাতাস। উপরে উৎক্ষিপ্ত হয়ে সেই তরল পদার্থ সোজা এসে পড়তে লাগলো অশ্বথুর পাহাড়ে। দুর্গন্ধময় তরল পদার্থে পত্রিকা অফিসের প্রতিটা লোক যেন গোসল করে উঠল। এতক্ষণে বুঝলাম কেন ওদেরকে আদর করে ডেকে নিয়ে ওখানে বসিয়েছিলেন প্রফেসর। নিদারুণ এক রসিকতা করেছেন পত্রিকাওয়ালাদের সঙ্গে। রয় পার্কিন্স আর তার সম্পাদকের অপমানের শোধ নিয়েছেন। তিনি জানতেন পৃথিবীর দুর্বল জায়গায় খোঁচা লাগলে ওই দুর্গন্ধময় তরল পদার্থ বেরোবে। ফোয়ারার মতো উঠে গিয়ে ঝরে পড়বে অশ্বপুর পাহাড় আর তার চারপাশের এলাকায়। তার অনুমান সঠিক হয়েছে। পরে শুনেছি জঘন্য সেই তরল পদার্থের গন্ধ নাকি জামা কাপড় তো বটেই, গা থেকে তাড়াতেও কয়েক মাস লেগেছিল সাংবাদিকদের। রাস্তায় বেরোতে পারেনি। ফ্রি স্ট্রিটের খবরের কাগজের অফিসগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, পৃথিবীর আক্ষেপ থামল এক সময়। উত্তেজনায় সময়ের হিসেব রাখতে পারিনি, তাই বলতে পারবো না ঠিক কতক্ষণ দৌড় গ্রহটা। চারিদিক আবার নিথর হয়ে আসতে উঠে দাঁড়ালাম। যার যার জায়গায় স্থানুর মতো স্থির হয়ে বসে আছে জনতা। টু শব্দ নেই। মঞ্চে ঠাঁই দাঁড়িয়ে আছে প্রফেসর চ্যালেঞ্জার। কুয়োর দিকে তাকিয়ে হাসছেন মিটিমিটি। সব গন্ডগোল থেমে যাওয়ার পর প্রায় একসঙ্গে হুল্লোড় করে উঠল জনতা। চ্যালেঞ্জারের জয় জয়কারে ফেটে পড়ল হেঙ্গিস টাউনের কম্পাউন্ড। কিন্তু একজন সাংবাদিকও কথা বলল না, ক্যামেরা ব্যবহার করল না, কেউ একটা ছবি তুলল না প্রফেসরের। চ্যালেঞ্জারের প্রতি তীব্র ঘৃণা আর বিদ্বেষ
আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে ওদের। লন্ডনের কোনো পত্রিকায় এই অকল্পনীয় আজব খবরটা বেরোলো না। পৃথিবীর অন্যান্য অনেক দেশের পত্রিকায় কিছু কিছু খবর বেরোলো, তবে তাতে প্রফেসর চ্যালেঞ্জারের গবেষণার কথা কেউ লেখেনি। ওরা লিখেছে পৃথিবীর সবকটা আগ্নেয়গিরি, এমনকি মৃত আগ্নেয়গিরিগুলো পর্যন্ত কয়েক মিনিট অগ্নি বর্ষণ করেছে। লন্ডনের সময় সকাল 11:30টার পর থেকে। ভেসুভিয়াসের চূড়া উড়ে গেছে, লাভার স্রোত বেরিয়েছে এটনার মুখ দিয়ে। ইটালির বেশিরভাগ কৃষকের ক্ষেত ধ্বংস হয়ে গেছে লাভার কারণে। ব্রিটিশ সরকারের কাছে 5 লক্ষ লিরা খেসারত দাবি করেছে এজন্য ইটালির সরকার। ব্রিটিশ সরকার দোষটা চাপিয়ে দিয়েছে প্রফেসর চ্যালেঞ্জারের ঘাড়ে। খেসারতটা দিতে হবে চ্যালেঞ্জারকে। পুরো ভূমধ্য সাগরীয় অঞ্চল মুখর হয়ে গিয়েছিল স্ট্রলির আর্তনাদে। পৃথিবীর সব জায়গাতেই প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয়েছে। অনেক বাড়িঘরের ক্ষতি হয়েছে। এসব ক্ষতিপূরণও দিতে হবে প্রফেসর চ্যালেঞ্জারকে। ব্রিটিশ সরকারকে হুমকি দিয়েছে ক্ষতি হওয়া দেশগুলোর সরকার 1 মাসের মধ্যে সমস্ত ক্ষতিপূরণ আদায় না করলে একজোট হয়ে ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তারা। ক্ষতিপূরণের সব টাকা দিতে রাজি হয়েছেন প্রফেসর চ্যালেঞ্জার। টাকার অভাব হবে না। হেঙ্গিস টাউনের বিশাল কয়লা খনির মালিক এখন তিনি। যেদিন পৃথিবীকে খোঁচা মেরেছেন প্রফেসর, সেটাতে তার বাড়িতে বিল নিতে গেলাম। নির্দ্বিধায় চেক কেটে দিলেন তিনি। চেকটা বাড়িয়ে ধরে বললেন, মিস্টার জোন্স, রয় পাগলের মুখটা দেখেছিলেন তখন? আমি দেখেছি। আহা গো, যা চেহারা হয়েছিল না, দেখার মতো। সবার আগে ভালো ছবি তোলার জন্য গর্তের একেবারে কিনারে গিয়ে বসেছিল বোকা ছাগলটা। ঘর কাঁপানো প্রচণ্ড অট্টহাসিতে ফেটে পড়লেন প্রফেসর চ্যালেঞ্জার। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।